তার ফাঁকে ফাঁকে পড়া হবে। তো আমরা সরাসরি পড়ায় চলে যাই। আচ্ছা, কম্পিউটার। কম্পিউটার আমরা সবাই জানি যে কম্পিউটার হচ্ছে একটা গণনাকারী যন্ত্র। কম্পিউট মানে গণনা করা, কম্পিউটার যে যন্ত্রটা গণনা করে। তো ব্যাপারটা গণনা কোথা থেকে আসলো? আমরা যদি হিসাব করি মানব সভ্যতার একদম শুরু থেকে গণনাটার সূত্রপাত। গণনাটা হচ্ছে মানুষ যখন গুহাবাসী ছিল তখনও গণনা করত। খাবার বা বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে তারা গণনা করত। প্রথম ক্ষেত্রে হয়তো তারা গণনা করতে হচ্ছে মানে হাতের আঙ্গুল ব্যবহার করে গণনা করত। আস্তে আস্তে হাতের কর ব্যবহার করতে শিখলো। যখন মানে হাতের আঙ্গুল ব্যবহার করে তো 5 5 10টার বেশি গণনা করা যায় না, যখন 10-এর অধিক জিনিস গণনা করার ব্যাপার আসলো তখন তারা হাতের কর ব্যবহার করতে শিখলো। তারপর যখন আরো বেশি গণনা করার প্রয়োজন হলো তখন তারা হচ্ছে নুড়ি পাথর ব্যবহার করতো। নুড়ি পাথর, এই নুড়ি পাথরকে রোমান ভাষায় বলে ক্যালকুলি। আর এই ক্যালকুলি থেকেই হচ্ছে ক্যালকুলেটর। ক্যালকুলি থেকেই ক্যালকুলেটর। তো আর আর একটা শব্দ হচ্ছে কম্পিউট। কম্পিউট মানে হচ্ছে গণনা করা। এই কম্পিউট থেকে হচ্ছে কম্পিউটার। এই কম্পিউটারের প্রথমে হচ্ছে দীর্ঘদিনের একটা ইতিহাস আছে। সেই ইতিহাস থেকে আমরা শুরু করব। তারপর আস্তে আস্তে কম্পিউটারের আহ, বিভিন্ন প্রজন্ম এবং কম্পিউটারের পারঙ্গমতা, এই বিষয়গুলো আমাদের আজকের ক্লাসে আলোচনা হবে। তো আমরা প্রথমে কম্পিউটারের ইতিহাস সম্বন্ধে একটু জেনে আসি। একদম সাল ওয়াইজ, ইয়ার ওয়াইজ হচ্ছে কম্পিউটার কিভাবে বিকশিত হলো সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু জেনে রাখি। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে পৃথিবীর একটি প্রাচীন গণনা যন্ত্র হচ্ছে অ্যাবাকাস। ইনফ্যাক্ট পৃথিবীর সবচাইতে প্রাচীন গণনাকারী যন্ত্রটার নাম হচ্ছে অ্যাবাকাস। এই অ্যাবাকাস হচ্ছে প্রথম এবং আদিতম গণনা যন্ত্র। এই যন্ত্রটা মিশরীয় সভ্যতার সময় মিশরীয়রা প্রথম আবিষ্কার করে। অ্যাবাকাস একটা মিশরীয় গণনা যন্ত্র, ভালো করে বলি। মিশরীয় সভ্যতার সময় এটা আবিষ্কার হয় এবং আস্তে আস্তে মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই অ্যাবাকাস নামক আবিষ্কার মানে গণনা যন্ত্রটা ছড়ায় পড়ে। তারা কেউ নিজেরা আবিষ্কার করে বা কেউ সভ্যতার বিনিময়ের ফলে এটা পায়। এবং এক এক দেশে যায় আমরা দেখবো যে অ্যাবাকাসটা এক এক রকম নাম ধারণ করে। যেমন চীনে হচ্ছে অ্যাবাকাসকে বলা হয় সুয়ান পান। আবার জাপানে যখন চলে যাচ্ছে অ্যাবাকাস তখন আমরা জাপানে অ্যাবাকাসকে বলবো হচ্ছে সরোবান। আবার একই জিনিসকে আমরা রাশিয়াতে বলবো স্কোশিয়া। তার মানে হচ্ছে অ্যাবাকাস হচ্ছে মিশরীয় সভ্যতার অবদান, যেটা পৃথিবীর প্রাচীনতম গণনা যন্ত্র। এই অ্যাবাকাসকেই বিভিন্ন ক্ষেত্রে মানে অঙ্ক ভিত্তিক প্রথম গণনা যন্ত্র অ্যাবাকাসকেই আর চীনে বলা হচ্ছে হচ্ছে সরোবান। চীনে বলা হচ্ছে সোয়ানপান, জাপানে বলা হচ্ছে সরোবান এবং রাশিয়াতে বলা হচ্ছে স্কোশিয়া। তারপরে আর একটা কথা আমি একটু আগেই বলেছি, রোমান ভাষায় হচ্ছে নুড়ি পাথরকে বলে ক্যালকুলি। এই ক্যালকুলি থেকেই ক্যালকুলেটর শব্দটার উদ্ভব হয়েছে। তারপর এর অনেকদিন পরে অ্যাবাকাসের অনেকদিন পরে আমরা চলে আসি। অ্যাবাকাসের অনেকদিন পর 1614 সালে একজন স্কটিশ গণিতবিদ, 1614 সালটা একজন স্কটিশ গণিতবিদ, তার নাম হচ্ছে জন নেপিয়ার। ইনি লগারিদম উদ্ভাবন করে। লগারিদমটা আমরা সবাই বোধহয় পরিচিত। একটু মনে করাই দিলে দেখেন আপনাদের মনে পড়বে। আমাদের ক্লাস 8 বা 9-এর গণিত বইয়ের শেষের দিকে একটা চার্ট দেওয়া ছিল, যেটাকে আমরা বলতাম লগারিদম চার্ট। এই চার্ট থেকে খুব সহজেই হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ খুব সহজে করে ফেলা যায়। এবং আমরা যে ছোট ক্যালকুলেটর গুলো দেখি, এই ক্যালকুলেটরটা আসলে কিছুই না, এই লগারিদম চার্টটাকে ক্যালকুলেটরে ডিজিটাল ভাবে উপস্থাপন করা আছে, যে কারণে ক্যালকুলেটর এত সহজভাবে অনেক বড় বড় হিসাব নিকাশ আমাদের সামনে রেজাল্টটা খুব সহজে এনে দিতে পারে। আসলে চার্টটাকে তারা সে এনে দেয়।
এই চারটা ব্যবহার করে সে এনে দেয়। তো এই লগারিদমের উদ্ভাবক হচ্ছেন জন নেপিয়ার, একজন স্কটিশ গণিতবিদ। উনি 1614 সালে এই লগারিদম উদ্ভাবন করেন। এই লগারিদমের আর একটা নাম হচ্ছে নেপিয়ার্স বোন। বোন মানে হাড়, অস্থি। মানে লগারিদমের আর এক নাম বলা হয় নেপিয়ার্স বোন বা নেপিয়ারের হাড় বা নেপিয়ারের অস্থি। এরপরে চলে আসি আমরা 1671 সালে। 1671 সালে জার্মান গণিতবিদ লাইবনিজ, তিনি চাকা এবং দণ্ড ব্যবহার করে প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটর বা যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন। লাইবনিজ, তিনি একজন জার্মান গণিতবিদ, 1671 সালে প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করলেন। কি ব্যবহার করে? চাকা এবং দণ্ড ব্যবহার করে। তার মানে প্রথম যান্ত্রিক ক্যালকুলেটরের আবিষ্কার হচ্ছে জার্মান গণিতবিদ লাইবনিজ, এবং আবিষ্কার হয় 1671 সালে। এরপর আরো পরের কথা, এর প্রায় 150 বছর পরে 1801 সালে জোসেফ মেরি জেকার্ড হচ্ছে পাঞ্চ কার্ড, আমরা পাঞ্চ কার্ডটা জানি, পাঞ্চ কার্ড হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটারে ইনপুট দেওয়ার জন্য এবং আউটপুট পাওয়ার জন্য পাঞ্চ কার্ড ব্যবহার করা হতো। তখন মনিটর ছিল না, মনিটরের জায়গায় পাঞ্চ কার্ড দেওয়া হতো ইনপুট হিসাবে, এবং সে একই সাথে এই পাঞ্চ কার্ডের উপরই হচ্ছে আউটপুট আসতো। তো এই পাঞ্চ কার্ডটার আবিষ্কারক হচ্ছেন জোসেফ মেরি জেকার্ড, এবং আবিষ্কার করেন হচ্ছে 1801 সালে। কি কাজে এটা আবিষ্কার করেছিলেন বা ব্যবহার শুরু করেছিলেন? এটা প্রথম ব্যবহার শুরু করেছিলেন বস্ত্র শিল্পে, নকশা এবং বয়নে। এটা এই ব্যবহারটা প্রথম শুরু করেছিলেন। এখনো পাঞ্চ কার্ডের ব্যবহার আছে। সেই পাঞ্চ কার্ডটা আমরা যদি বলি, এটা আমার সাথে বেশ রিলেটেড। আমি যেখানে জব করি ইলেকট্রন কমিশনে, মানে ভোটিং মেশিনে, ইভিএম এ স্টিল নাও আমরা পাঞ্চ কার্ড ব্যবহার করি। মানে পাঞ্চ কার্ড ব্যবহার করে ভোট দেওয়া যায়। মানে একজন ভোটার পাঞ্চ কার্ড ব্যবহার করে তার আইডেন্টিটি নিশ্চিত করতে পারে ইভিএম এর কাছে, এবং ইভিএম তাকে ভোট দানের অনুমতি দেবে। ইনপুট হিসেবে পাঞ্চ কার্ড ব্যবহার করা হয় এখনো। এর পরের স্লাইডে চলে যাই আমরা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখায় রাখি। এটাই হচ্ছে সে প্রাচীন অ্যাবাকাসের ছবি তো আসলে দেখানো সম্ভব নয়। আধুনিকভাবে এখনো অনেক জায়গায়, জাপান সহ পৃথিবীর অনেক স্কুলে বাচ্চাদেরকে গণনা শেখানোর জন্য অ্যাবাকাস যন্ত্রটা, মানে আধুনিক ভার্সন যেটা, এটা ব্যবহার করা হয়। এটা একটা অ্যাবাকাসের ছবি। এরপরে চলে আসি চার্লস ব্যাবেজ অধ্যায়। চার্লস ব্যাবেজ আমরা সবাই জানি, আমরা বলি যে ফাদার অফ মডার্ন কম্পিউটার হচ্ছেন চার্লস ব্যাবেজ। সে চার্লস ব্যাবেজ অধ্যায়ে চলে আসছি আমরা। চার্লস ব্যাবেজ ছিলেন হচ্ছে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক। অনেক হয়তো জানা নেই, চার্লস ব্যাবেজ আমরা জানি যে হচ্ছে কম্পিউটারের আবিষ্কারক। তিনি মূলত ছিলেন ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক। তিনি হচ্ছে 1822 সালে ডিফারেন্স ইঞ্জিন নামক একটা ইঞ্জিন আবিষ্কার করেন। 1822 সালে যে ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেন, ডিফারেন্স মানে হচ্ছে বিয়োগ করা, তাই না, ব্যবধান। এটা হচ্ছে একটা উন্নত বিয়োগকারী যন্ত্র। তো বিয়োগ তো একটা গণনার পার্ট, তার মানে একটা উন্নত গণনা যন্ত্র ডিফারেন্স ইঞ্জিন। এটা তিনি আবিষ্কার করেছিলেন 1822 সালে। আচ্ছা, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তিনি 1833 সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামক একটা মেকানিক্যাল কম্পিউটার পরিকল্পনা করেন। তৈরি করেননি, উনি পরিকল্পনা করেন, মানে নকশা করেন। কি নাম সেটার? সেটার নাম হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। 1833 সালে এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটা জটিল এবং অনেক বড় ধরনের পুনরাবৃত্তিমূলক কাজে সক্ষম এমন একটা যন্ত্রের নকশা করেন। এই যন্ত্রের নকশাটাই হচ্ছে বর্তমান যে আধুনিক কম্পিউটার আমরা দেখি সেটার আদি রূপ। মানে এই নকশার উপর ভিত্তি করে কিন্তু বর্তমান কম্পিউটারের যে অঙ্গ সংগঠন এটা বিন্যস্ত হয়েছে। আর যেহেতু এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনের আবিষ্কারক হচ্ছেন চার্লস ব্যাবেজ, এই কারণে এই চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ, কারণ এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনটাই হচ্ছে বর্তমান কম্পিউটারের আদি পুরুষ হিসেবে আমরা ধরে নিতে পারি। আচ্ছা, এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনে কি কি ছিল? এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনে যে নকশা করেছিলেন, ইঞ্জিনটা তৈরি করেননি তিনি, ইঞ্জিনের নকশা করেছিলেন। আবারও বলছি,
এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনে গাণিতিক ইউনিট, আমরা যখন এখন যেটা বলি অ্যারিথমেটিক লজিক ইউনিট, তো অ্যারিথমেটিক লজিক ইউনিটটা হচ্ছে কম্পিউটারের ব্রেইন। মূলত কম্পিউটারের ব্রেইন হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। সেই অ্যারিথমেটিক লজিক ইউনিট নামে একটা ইউনিট ছিল বা অ্যারিথমেটিক ইউনিট। তারপরে হচ্ছে মেমোরি, আমরা এখন জানি কম্পিউটারের র্যাম, রোম, তারপরে স্টোরেজ, যে মেমোরি আছে এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনে সেই মেমোরিও ছিল, এবং ইনপুট এবং আউটপুট ইউনিট। আমরা যদি এখনকার সময়ে একটা আধুনিক কম্পিউটারকে বিশ্লেষণ করি, অঙ্গ সংগঠন বিন্যাস করি, তাহলে দেখা যাবে যে কম্পিউটারকে তিনটা অংশ ভাগ করা যাচ্ছে কম্পিউটার হার্ডওয়্যারকে। একটা হচ্ছে তার ইনপুট ইউনিট, একটা হচ্ছে তার প্রসেসিং ইউনিট, এবং আর একটা হচ্ছে তার আউটপুট ইউনিট। দেখেন আমরা এখানে এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনে তিনটা অংশই পাবো। একটা হচ্ছে ইনপুট ইউনিট, একটা হচ্ছে আউটপুট ইউনিট, এবং আরেকটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, মানে প্রসেসিং ইউনিট আমরা যেটাকে এখন বলি। সেই প্রসেসিং ইউনিটের সবচেয়ে কোর পার্ট হচ্ছে এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট। সেই জিনিসটার পরিকল্পনাও কিন্তু চার্লস ব্যাবেজের মাথায় ছিল, যিনি এটা অ্যানালিটিক্যাল ইঞ্জিনের নকশায় বর্ণনা করেছিলেন। তার মানে বর্তমান যে কম্পিউটারটা নকশা আসলে প্রণয়ন করে গিয়েছেন চার্লস ব্যাবেজ, তাই তিনি কম্পিউটারের জনক, কোনো কনফিউশন নেই, কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। কম্পিউটার বললেই আসে যে কম্পিউটার আসলে কিভাবে কাজ করবে। আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, তো সৃষ্টির সেরা জীব তো আসলে আমাদের বুদ্ধিমত্তার জন্য। আমার দুইটা হাত আছে এই জন্য তো আমি সৃষ্টির সেরা না, বা আমার দুইটা পা আছে এই জন্যই আমি সৃষ্টির সেরা না, আমার সৃষ্টির সেরা কারণ আমার বুদ্ধিমত্তার জন্য। ঠিক কম্পিউটারে যেমন হার্ডওয়্যার থাকবে, তো হার্ডওয়্যার কি করবে, তার বুদ্ধিমত্তা কি হবে? হার্ডওয়্যার তো তার শরীর, তার বুদ্ধিমত্তা হচ্ছে তার প্রোগ্রাম। তাই কম্পিউটারে যেমন অ্যানালিটিক্যাল ইঞ্জিন হচ্ছে চার্লস ব্যাবেজ নকশা করেছিলেন, এবং এই ইঞ্জিনের জন্য তাহলে তো প্রোগ্রাম দরকার, সেই প্রোগ্রামটা প্রথম ডিজাইন করেছিলেন, প্রোগ্রাম তৈরি করেছিলেন। ইংরেজি লিটারেচার পড়লে আমরা জানবো বিখ্যাত ইংরেজি কবি লর্ড বায়রন, তার কন্যার নাম ছিল লেডি আডা আগস্টা বায়রন, যিনি পরবর্তীতে বায়রন নামটা কেটে ফেলেছিলেন তার নাম থেকে, এবং নিজে তার নাম গ্রহণ করেছিলেন লাভলেস। তার মানে হচ্ছে লেডি অ্যাডা আগস্টা লাভলেস বা লেডি অ্যাডা আগস্টা বায়রন। তিনি হচ্ছেন কম্পিউটারের প্রথম প্রোগ্রামার। আমি আবারও বলছি, মেশিন লেভেলের প্রোগ্রাম, কম্পিউটারের প্রথম প্রোগ্রাম, এটার প্রথম প্রোগ্রামার হচ্ছেন বিখ্যাত ইংরেজি কবি লর্ড বায়রনের কন্যা লেডি আডা আগাস্টা বায়রন বা লেডি অ্যাডা আগাস্টা লাভলেস। যে কারণেই কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা অ্যাডা লেডি অ্যাডা আগাস্টা বায়রনের নাম অনুসারে নামকরণ করা হয়। একটা কথা ক্লিয়ার করে দিই, অনেকে বলতে পারে যে অ্যাডা মানে অ্যাডা আগাস্টা যে প্রোগ্রামটা ডিজাইন করেছিলেন, যে প্রোগ্রাম করেছিলেন, সেটার নাম কি অ্যাডা কিনা? না, সেই প্রোগ্রাম মানে সেই ল্যাঙ্গুয়েজের নাম অ্যাডা না, সেই ল্যাঙ্গুয়েজের কোনো নামকরণ করা হয়নি। কারণ আমি তো বলেছি চার্লস ব্যাবেজ হচ্ছে যে ইঞ্জিনটা তৈরি করেছিলেন সেটা কেবলমাত্র নকশা করেছিলেন। যে যে জিনিসের নকশা করা হয়েছে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হয়নি, সেটার জন্য যে প্রোগ্রাম তৈরি করা হচ্ছে সেই প্রোগ্রামটা আসলে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হয়নি, যে কারণে ওই প্রোগ্রামের কোনো নামকরণ করা হয়নি। কিন্তু এর পরবর্তীতে যখন কম্পিউটার তৈরি করা হয়, এবং এই কম্পিউটারে যখন যখন প্রথম প্রোগ্রামিং করা হয়, সে প্রোগ্রামিং এর নাম ছিল অ্যাডা। এবং যেহেতু এই কম্পিউটার প্রোগ্রামিংটা আসলো হচ্ছে লেডি অ্যাডা আগাস্টা বায়রনের হাত ধরে, তাই এই প্রোগ্রামিং ভাষাটার নামকরণ করা হয় অ্যাডা। আচ্ছা স্যার, একটু স্লো বলেন, আসলে একটু বেশি পড়তে হবে বোধহয়, একটু জোরেই বেশি দ্রুতই যাচ্ছি, পড়া একটু বেশি। আপনারা যারা লিখে নিচ্ছেন লিখে নেন, প্লাস হচ্ছে আহ, মোটামুটি যা যা বলবো তার সবকিছু স্লাইড করা আছে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনারা নোট করে রাখার জন্য। আর কথাগুলো আসলে বোঝার চেষ্টা করেন, কোনো কোশ্চেন থাকলে সেটা টুকে রাখেন, যখন আমি কোশ্চেন করার সময় আসবে আমি বলবো, সেই কোশ্চেন গুলো আপনারা আপনাদের সাথে আলোচনা করা যাবে। আচ্ছা, এরপরে আরো পরে আসি। 1872 সালে আমরা অনেকে প্রশ্ন আসছে বিভিন্ন ইসে যে প্রথম ক্যালকুলেটরের আবিষ্কারক কে। ক্যালকুলেটরের আবিষ্কারক হিসেবে আমরা জানি যে হচ্ছে ফ্র্যাঙ্ক স্টেফেনের নাম। এই সেই ফ্র্যাঙ্ক স্টেফেন 1872 সালে 4টি মৌলিক কাজের জন্য একটি উপযুক্ত যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন। যান্ত্রিক ক্যালকুলেটর, এর আগেও কিন্তু আমরা একজনের নাম পড়ে আসছি, যিনি একজন জার্মান গণিতবিদ লাইবনিজ। তিনি দণ্ড এবং চাকা ব্যবহার করে একটা যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করছিলেন।
কিন্তু সেটাতে চারটা যোগ বিয়োগ গুণ ভাগ, এটা হচ্ছে ম্যাথের চারটা মৌলিক কাজ। সে চারটা মৌলিক কাজ করা যেত না, মানে পূর্ণাঙ্গ ক্যালকুলেটর ছিল না লাইবনিউসের ক্যালকুলেটরটা। পূর্ণাঙ্গ ক্যালকুলেটর তৈরি করেছিলেন, যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেছিলেন ফ্র্যাঙ্ক স্টেফেন বল্ডউইন 1872 সালে। এবং তিনি এই ক্যালকুলেটর তৈরি করার পরেই আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যালকুলেটর শিল্পের সূত্রপাত ঘটে। তার মানে প্রথম পূর্ণাঙ্গ যান্ত্রিক ক্যালকুলেটরের আবিষ্কারক বা ক্যালকুলেটরের আবিষ্কারকের যদি নাম আসে, তাহলে আমি বলবো সেটার নাম হচ্ছে ফ্র্যাঙ্ক স্টেফেন বল্ডউইন। সালটা 1872 সাল। আচ্ছা, এরপর আসি মার্কিন প্রকৌশলী হারম্যান হলিরিথ। 1880 সালের পর পাঁচকাঠ সংবলিত একটি মেশিন তৈরি করেন, যা সেন্সাস মেশিন নামে পরিচিত। আরেকবার পড়ছি লাইনটা, কারণ এই লাইনের মধ্যে আমাদের আজকের এই কম্পিউটার জগতের সবচাইতে বড় কোম্পানি বিগ ব্লু অর্থাৎ আইবিএম এর নামটা লুকায়িত আছে। মার্কিন প্রকৌশলী হারম্যান হলিরিথ 1880 সালের পর, 1880 সালে না, 1880 সালের পর পাঁচকাঠ সম্বলিত একটি মেশিন তৈরি করেন, যা সেন্সাস মেশিন নামে পরিচিত। মানে হচ্ছে আমরা যখন কাজ করি, বিভিন্ন ক্ষেত্রে সরকারি যখন কাজগুলো করা হয়, তখন দেখা যায় বিভিন্ন জায়গায় টেন্ডার দেওয়া হয়। যেমন আমাদের বিবিএস পরিসংখ্যান ব্যুরো হচ্ছে আমাদের আদমশুমারির কাজ করে। তো মার্কিন যুক্তরাষ্ট্রে আদমশুমারির জন্য একটা মেশিন উদ্ভাবনের প্রয়োজনীয়তা দেখা দিল। তখন সেই মেশিনটা উদ্ভাবন করেছিলেন মার্কিন প্রকৌশলী হারম্যান হলিরিথ। এবং ওই মেশিনটা যেহেতু হচ্ছে সেন্সাস মানে আদমশুমারির জন্য তিনি উদ্ভাবন করেছিলেন, তাই এই মেশিনটার তিনি নাম দিয়েছিলেন সেন্সাস মেশিন। এবং এই মেশিনে ইনপুট এবং আউটপুটের জন্য পাঁচ কার্ড ব্যবহার করা হতো। তার মানে সেন্সাস মেশিনের আবিষ্কারক হচ্ছে মার্কিন প্রকৌশলী হারম্যান হলিরিথ। আসছি, এই টপিক এখনো শেষ হয়নি, এর পরের স্লাইডে যাচ্ছি আমরা। এই যে 1880 সালের পরে যে সেন্সাস মেশিনটা উদ্ভাবন করা হলো, এই সেন্সাস মেশিন দিয়েই 1890 সালে মার্কিন আদমশুমারি পরিচালিত হয়। একটু আগে বলেছি আদমশুমারির জন্যই কিন্তু হারম্যান হলিরিথ মেশিন উদ্ভাবন করেছিলেন, সেন্সাস মেশিন। এবং সেই মেশিন দিয়েই 1890 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আদমশুমারি পরিচালিত হয়, যা দেখা গেল এর আগে যেভাবে আদমশুমারি করা হয়েছে অ্যানালগ ভাবে, তার চাইতে অনেক সহজ এবং নির্ভুল ভাবে করা যাচ্ছে এই সেন্সাস মেশিন দিয়ে। আসলে মেশিন মানেই তো এটা, যেটা আমাদের কাজকে সহজ করে দিচ্ছে। তো এই সেন্সাস মেশিনটাও আদমশুমারির কাজটাকে আরো অনেক সহজ করে দিল। তারপর এই যে একটা মেশিন উদ্ভাবন করলেন সেন্সাস মেশিন, এই মেশিন তো বোঝাই যাচ্ছে আদমশুমারি হয়েছে, সরকারি কাজ পাইছে, টেন্ডার পাইছে, বহুত বিক্রি হয়েছে। তার মানে অনেক মেশিন বিক্রি হয়েছে, মানে অনেক টাকাও ঢুকছে তার পকেটে। আর টাকা ঢুকলে মানুষ কি করে? ব্যবসা করে। তো হারম্যান হলিরিথ ব্যবসা করা শুরু করলেন, মানে 1896 সালে টেবুলেটিং মেশিন কোম্পানি নামক একটা কোম্পানি প্রতিষ্ঠা করলেন। যেহেতু তিনি একটা মেশিন উদ্ভাবন করছেন, যে মেশিনটা সফলভাবে কাজ করছে, সফল একটা মেশিন, সেই মেশিনের চাহিদা তৈরি হয়েছে বিভিন্ন কাজে, আদমশুমারির কাজে যখন ব্যবহার করা যাচ্ছে, আরো বিভিন্ন কাজে মেশিন ব্যবহার করা সম্ভব এটা, তার মানে মেশিন মানুষ কিনবে। তাহলে এই মেশিন বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য তিনি টেবুলেটিং মেশিন কোম্পানি নামে একটা কোম্পানি উদ্ভাবন করলেন 1896 সালে। এরপর 1924 সালে এই টেবুলেটিং মেশিন কোম্পানির সাথে আরো একই রকম অনুরূপ আরো কয়েকটা কোম্পানি মিলে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন মানে আইবিএম প্রতিষ্ঠা হয়। তার মানে 1880 সালে হারম্যান হলিরিথ সেন্সাস মেশিন আবিষ্কার করলেন। 1880 সালের পর 1890 সালে এই সেন্সাস মেশিন দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আদমশুমারি হলো। এবং এই যে আদমশুমারি হলো একটা সফলতা, সফলতা মানে আর্থিকভাবে সফলতা। এরপরে সে হচ্ছে একটা কোম্পানি প্রতিষ্ঠা করলো হারম্যান হলিরিথ 1896 সালে। সে কোম্পানির নাম দিল টেবুলেটিং মেশিন কোম্পানি। এবং 1924 সালে, তারও 28 বছর পরে 1924 সালে এরকম টেবুলেটিং মেশিন কোম্পানির মতো আরো কয়েকটা কোম্পানি মিলে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন আইবিএম নামক আজকের যে বিশাল জায়ান্ট কোম্পানি, কম্পিউটার জগতের জায়ান্ট কোম্পানি, বিগ ব্লু বলা হয় যেটাকে, সেই আইবিএম কোম্পানির প্রতিষ্ঠা হলো। তাহলে যদি প্রশ্ন আসে কখনো যে আইবিএম কোম্পানির প্রতিষ্ঠাকে
তাহলে আমরা বলতে পারি, চোখ বন্ধ করে বলতে পারি, আইবিএম কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে হ্যারম্যান হলিরিথ। কারণ আইবিএম কোম্পানির প্রথম প্রাইমারি লেভেলটা ছিল হচ্ছে টেবুলেটিং মেশিন কোম্পানি, এবং আরো প্রাইমারি লেভেলে যদি আমরা চিন্তা করি কিসের মাধ্যমে এটা সূত্রপাত হয়েছিল, সেটা হচ্ছে 1880 সালের পর সেন্সাস মেশিন উদ্ভাবনের মাধ্যমে এই আইবিএম কোম্পানির যাত্রা শুরু হয়, যেটা আজকে আমরা যদি দেখি যে কম্পিউটার জগতে একচ্ছত্রভাবে অধিপত্য করছে আইবিএম কোম্পানি, চিপ তৈরির একক কারিগর আইবিএম। আচ্ছা, এরপরে চলে আসি 1940 সালে। 1940 সালে জর্জ স্টিভিস যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরির এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল যন্ত্রাংশ রিলে ব্যবহার করে কমপ্লেক্স ক্যালকুলেটর নামক একটি রিলে কম্পিউটার তৈরি করেন। আচ্ছা, এখানে বলিনি রিলেটা কি। রিলেটা হচ্ছে পুনরাবৃত্তি, বলে না রিলে করা। কম্পিউটার আসলে একটা পুনরাবৃত্তিমূলক যন্ত্র, মানে এখনকার কম্পিউটার, মানে আহ, যেমন হচ্ছে যদি কম্পিউটারকে বলা হয় 30 জন মানুষ দিয়ে বলা হয়, এখান থেকে তুমি সবচাইতে লম্বা 5 জন ব্যক্তিকে বাছাই করো, তাহলে কম্পিউটার একবারে 5 জন ব্যক্তিকে বাছাই করবে না। প্রথমে সে পুরো 30 জনকে ইনপুট আকারে নিবে, ইনপুট আকারে নিয়ে দেখবে সবচেয়ে বেশি লম্বাকে, তাকে রেখে দিয়ে বাকি 29 জনকে আবার ঘোরায় এনে, সার্কেল করে ঘোরায় এনে ইনপুট আকারে নিবে। ইনপুট আকারে নিয়ে আবার দেখবে এদের মধ্যে সবচেয়ে লম্বাকে, তাকে বাছাই করবে। এবার 5টা ধাপে বারবার পুনরাবৃত্তি করে সে 5 জনকে বাছাই করবে। এটাকে বলা হচ্ছে লুপিং, বা এই যে রিলে, রিলে মেশিন বারবার লুপ তৈরি করে। তো এই রিলে ব্যবহার করে 1940 সালে জর্জ স্টেভিস প্রথম কমপ্লেক্স ক্যালকুলেটর তৈরি করে। জটিল ক্যালকুলেটর বলতে যেটা বোঝায়, কমপ্লেক্স ক্যালকুলেটর প্রথম তৈরি করে হচ্ছে জর্জ স্টিভিস। যাক, এরপরে চলে আসি 1944 সালে। 1944 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যেখানে আমরা স্টিভ জবস যেখান থেকে পড়ালেখা করেছেন, মানে ড্রপ আউট হয়েছিলেন যেখান থেকে, আরো অনেক বড় বড় জায়ান্ট যারা আছেন, মানে জায়ান্ট কোম্পানির মালিক, অনেক কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি যারা আছেন, তারা অনেকেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছিলেন। সেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ডক্টর হাওয়ার্ড আইকেন এবং আইবিএম যৌথভাবে অটোমেটিক সিকোয়েন্স কন্ট্রোল ক্যালকুলেটর ASCC নামক একটি যন্ত্র আবিষ্কার করেন, যার নাম দেওয়া হয় মার্ক 1। তার মানে হচ্ছে আমরা হাওয়ার্ড এইকেনকে অনেকে বলি কম্পিউটারের জনক, মানে আবিষ্কার। আসলে কম্পিউটারের জনক না হাওয়ার্ড এইকেন, হাওয়ার্ড এইকেন হচ্ছেন কম্পিউটারের আবিষ্কারক। চার্লস ব্যাবেজ যে অ্যানালিটিক্যাল যন্ত্রের নকশা তৈরি করে গিয়েছিলেন, সেই নকশা অনুযায়ী যিনি কম্পিউটার বানাতে সক্ষম হলেন, সেই ব্যক্তিটার নাম হচ্ছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হাওয়ার্ড এইকেন। এই হাওয়ার্ড এইকেন আইবিএম কোম্পানির সাথে মিলে প্রথম ASCC নামক একটা যন্ত্র উদ্ভাবন করলেন। এই ASCC এর পূর্ণ নাম হচ্ছে অটোমেটিক সিকোয়েন্স কন্ট্রোল ক্যালকুলেটর। আচ্ছা, এই ASCC মানে অটোমেটিক সিকোয়েন্স কন্ট্রোল ক্যালকুলেটরটার নাম তিনি রাখলেন মার্ক 1। মানে আমরা প্রথম আবিষ্কৃত ক্যালকুলেটর কম্পিউটার যদি বলি, তাহলে আমরা বলবো মার্ক 1 এর নাম, যেটাতে অটোমেটিক রিলে সিস্টেম ব্যবহার করা হয়। আচ্ছা, এই মার্ক 1 এর মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ এবং ত্রিকোণমিতিক ফাংশন ছাড়াও আরো জটিল গাণিতিক কাজ সম্পাদন করা যেত। আমরা নর্মালি জানি নর্মাল ক্যালকুলেটর দিয়ে 4টা মৌলিক ফাংশন সম্পাদন করা যেত। ফ্রাঙ্ক স্টিফেন যে ক্যালকুলেটর তৈরি করেছিলেন, তাদের যোগ বিয়োগ গুণ ভাগ করা যেত, আর কিছু করা যেত না। কিন্তু হাওয়ার্ড এইকেন যে মার্ক 1 উদ্ভাবন করলেন আইবিএম কোম্পানির সাথে মিলে, এই হাওয়ার্ড এইকেন হচ্ছে এই মার্ক 1 উদ্ভাবন করার ফলে দেখা গেল যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়াও আরো কয়েকটা কাজ করা যাচ্ছে। সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন করা যাচ্ছে, বারবার লুপিং তৈরি করে কাজ করা যাচ্ছে, মানে জটিল যে কাজগুলো আছে সেই কাজগুলো এই মার্ক 1 কম্পিউটারের মাধ্যমে করা যাচ্ছে। এবং এই মার্ক 1 মানে তড়িৎ যান্ত্রিক রিলের উপর তৈরি করে প্রথম কম্পিউটার মার্ক 1 হচ্ছে পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্র। পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্র
মানে নিজে নিজেই গণনা করবে, একবার ইনপুট দিয়ে দিলে বাদ বাকিটুকু রিলে তৈরি করা, লুপিং তৈরি করা সবকিছু সে নিজে নিজে করে নিতে পারবে। কারণ অটোমেটিক সিকোয়েন্স কন্ট্রোল ক্যালকুলেটর, মানে সিকোয়েন্স গুলো সে অটোমেটিক্যালি কন্ট্রোল করতে পারবে, যে কারণে আমরা এটাকে বলতেছি স্বয়ংক্রিয়। এই পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনাকারী গণনা যন্ত্রের নাম হচ্ছে মার্ক 1। আচ্ছা, আহ, কথা বলতেছি বোধহয় অনেকক্ষণ ধরে। আপনাদের মধ্যে হচ্ছে একটু গল্প বলি। আপনাদের মধ্যে কি কেউ কখনো হচ্ছে ট্রেনে উঠছেন? আমার কিছুদিন আগে হচ্ছে ট্রেনে চড়ার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। সে অভিজ্ঞতাটা হচ্ছে, মানে ট্রেনের মধ্যে হঠাৎ করে হচ্ছে পেটের মধ্যে মোচড় দিল। তো কি করব, ট্রেনে যেহেতু বাথরুম আছে, ওয়াশরুমে চলে গেলাম। ট্রেনে ওয়াশরুমে যে যা করার কাজ সারার পরে দেখলাম যে ওখানে একটা বদনা আছে। তো বদনা টান দিতে যাই বুঝলাম বদনাটা হচ্ছে শিকল দিয়ে বাঁধা আছে। তো এখন টানাটানি করি, বদনা আর আসে না। মানে যেখানে পৌঁছানো দরকার বদনা, বদনা সেখানে পৌঁছাচ্ছে না কোনো মতেই। তো এই অবস্থা আসলে চিন্তা করতেছে কি বিপদে পড়ছে, এখন কি করব। বদনা তো কোনো মতেই, মানে যেখানে পৌঁছানো দরকার সেখানে পৌঁছাচ্ছে না। তো এদিকে বাইরের থেকে মানুষের লাইন পড়ে গেছে। একজন জোরে জোরে ধাক্কানো শুরু করছে, এই ভাই কতক্ষণ লাগবে আপনারা, এই কতক্ষণ বসে আছেন। তো ভিতর থেকে চিৎকার করে আনসার দিলাম যে ভাই কি করব, বদনা তো শিকল দিয়ে বাঁধা। তো বাসার লোক বলছে, আর ভাই বদনা শিকল দিয়ে বাঁধা তো কি হয়েছে। তো আমি বললাম যে না ভাই, টানাটানি করতেছি, বদনা তো জায়গা মতো আসে না। তো পাশে লোক আবার অ্যান্সার দিচ্ছে, আরে ভাই আপনি বলদ নাকি, বদনা শিকল দিয়ে বাঁধা তো কি হয়েছে, বদনা জায়গা মতো আসে না, সমস্যা কি, আপনার জায়গায় বদনার কাছে নিয়ে যান, তাইলেই তো হয়। আচ্ছা, এবার হচ্ছে আমরা আসতেছি হচ্ছে জন ভন জন অ্যাটনসবের কথাই। যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক জন অ্যাটনসব এবং তার ছাত্র ক্লিফোর্ড বেরি, নাম দুটো বলছি। যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক জন অ্যাটনসব এবং তার ছাত্র ক্লিফোর্ড বেরি বায়ুশূন্য টিউব ব্যবহার করে বাইনারি গণনা ভিত্তিক একটি ছোট ইলেকট্রনিক কম্পিউটার তৈরি করেন। এটির কাজ 1939 সালে শুরু হয়ে 1942 সালে সফলভাবে পরীক্ষিত হয়। অ্যাটনসব এবং তার সহকারী বেরির নাম অনুসারে এই কম্পিউটারকে অ্যাটনসব বেরি কম্পিউটার বা সংক্ষেপে বলা হয় ABC। তার মানে ABC। আমরা জানি প্রথম কম্পিউটারের নাম যদি বলা হয়, আমরা অনেক জায়গায় পড়ছি পৃথিবীর প্রথম কম্পিউটার ABC, পৃথিবীর প্রথম অটোমেটিক কম্পিউটার আর কি। সেই ABCর ফুল মিনিংটা হচ্ছে অ্যাটনসব বেরি কম্পিউটার। এই কম্পিউটারটা তৈরি করেছিলেন অ্যাটনসফ, মানে জন অ্যাটনসফ নামে যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের একজন অধ্যাপক এবং তার ছাত্র ক্লিফোর্ড বেরি। এই অ্যাটনসফ এবং বেরি মিলে অ্যাটনসফ বেরি কম্পিউটার বা সংক্ষেপে হচ্ছে ABC। এই কম্পিউটারটা তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছিল ভ্যাকিউম টিউব, মানে বায়ুশূন্য টিউব। আমরা প্রথম প্রজন্মের কম্পিউটারে যখন বৈশিষ্ট্য পড়বো তখন আমরা দেখব প্রথম প্রজন্মের কম্পিউটারের ভেতর হচ্ছে, এখন যেমন হচ্ছে প্রসেসর আছে, তখন প্রসেসর ছিল না। এই প্রসেসরের জায়গায় ব্যবহার করা হতো হচ্ছে ভ্যাকিউম টিউব। তো এই ভ্যাকিউম টিউব ব্যবহার করে হচ্ছে ABC তৈরি করা হলো। এবং এটি হচ্ছে, আমরা জানি কম্পিউটার বাইনারি পদ্ধতিতে ইনপুট নেয়, বাইনারি পদ্ধতিতে কাজ করে, মানে অফ বিট অন বিটে কাজ করে, জিরো এবং ওয়ান। জিরো মানে অফ বিট, ওয়ান মানে হচ্ছে অন বিট। তো এটা আমরা যখন বাইনারি করব এবং হচ্ছে লজিক সার্কিট করব, তখন আমরা আরো ভালো করে পড়বো যে কম্পিউটার আসলে কিভাবে কাজ করে, ওয়ান এবং জিরোর সাহায্যে, শুধুমাত্র ওয়ান আর জিরো দুটা সংখ্যার সাহায্যে কিভাবে কাজ করতে পারে। তো এই বাইনারি ব্যবহারও প্রথম করেছিলেন এই দুজন, মানে অটনসব এবং বেরি, মানে ABC কম্পিউটারেই প্রথম হচ্ছে বাইনারি ডিজিটের ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে 1940-এর দশকের মধ্যভাগে হাঙ্গেরীয় গণিতবিদ জন ভন নিউম্যান প্রস্তাব করেন কম্পিউটারে বাইনারি সংখ্যা ব্যবহার করতে এবং কম্পিউটারের অভ্যন্তরে ডেটা ও সংকেত নির্বাহ এবং মজুত করতে। আমরা অনেকেই জানি, অনেক জায়গায় আমরা পড়তে পারবো যে আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ, কিন্তু আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে জন ভন নিউম্যান। কেন? কারণ হচ্ছে এই ভদ্রলোক জন ভন নিউম্যান তিনিই প্রস্তাব করেছিলেন
যে হচ্ছে কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করার জন্য। এর আগে আমরা দেখছি এবিসি কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, কিন্তু এটা প্রথম প্রস্তাব করেছিলেন জন ভন নিউম্যান নামে একজন হাঙ্গেরীয় গণিতবিদ। এবং কম্পিউটার এর আগে হচ্ছে দেখা যেত হিসাব নিকাশটা ইনপুট আউটপুটের বাইরে, হিসাব নিকাশটা আছে নির্বাহ করা হতো কম্পিউটারের বাইরের অংশে। এবং তিনিই প্রস্তাব করেছেন না, পুরো কম্পিউটারের ভেতরেই হচ্ছে কম্পিউটারে ইনপুট আউটপুট ডাটা সংকেত এগুলো সবকিছু এক্সিকিউশন হবে এবং স্টোরেজও হবে। মানে এক্সিকিউশন স্টোরেজ টোটাল পার্টটা একটা সার্কিট বোর্ডে মাদারবোর্ডের মধ্যে সম্পন্ন করার যে আইডিয়াটা, সে আইডিয়া ছিল জন ভন নিউম্যানের। আচ্ছা, এবং এই জন ভন নিউম্যানের যে আইডিয়া, একজন মানুষ যখন আইডিয়া প্রস্তাব করেন যে এভাবে করলে কেমন হয়, তার মাথায় তো কিছু না কিছু থাকে যে এইভাবে এটা করা যেতে পারে। তো এই আইডিয়া অনুসারেই তার সহযোগিতা নিয়েই মুর ইঞ্জিনিয়ারিং স্কুলের বিজ্ঞানীরা এডভ্যাক নামক একটা কম্পিউটার তৈরি করেন 1945 সালে। মানে জন ভন নিউম্যান তিনি আইডিয়া দিছেন যে কম্পিউটারে বাইনারি ডিজিট ব্যবহার করা হোক। আর কি আইডিয়া দিলেন যে কম্পিউটারে যে হচ্ছে এক্সিকিউশন এবং স্টোরেজ এই পুরো পার্টটা কম্পিউটারের মূল অংশের ভেতরেই সমাধান করা হোক। এবং এটার জন্য একটা আইডিয়া বা একটা নকশা পেশ করলেন উনি। এবং এই নকশা থেকে তার সহযোগিতা নিয়ে মুর ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে স্কুলের বিজ্ঞানীরা এডভাক নামক একটা কম্পিউটার তৈরি করলেন। এই এডভাকের পূর্ণ নামটা হচ্ছে ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল অটোমেটিক কম্পিউটার। ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল অটোমেটিক কম্পিউটার এর সংক্ষিপ্ত নাম হচ্ছে এডভ্যাক। এটা তৈরি করা হয় 1945 সালে। তৈরি করেন মুর ইঞ্জিনিয়ারিং স্কুলের ইঞ্জিনিয়াররা। এবং কার নকশা অনুসারে এটা তৈরি করা হয়? জন ভন নিউম্যানের নকশা অনুযায়ী এই যন্ত্রটা, এই কম্পিউটারটা তৈরি করা হয়। যেই জন ভন নিউম্যানকে বলা হয় মডার্ন কম্পিউটারের জনক, ফাদার অফ মডার্ন কম্পিউটার, জন ভন নিউম্যান। এরপর 1946 সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মসলি এবং তার এক ছাত্র প্রেসপার একার্ট, দুজন, জন মসলি এবং তার ছাত্র প্রেস একার্ট, পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার এনিয়াক তৈরি করেন। এনিয়াক আমরা জানি পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটারের নাম হচ্ছে এনিয়াক। এই এনিয়াকের পূর্ণ নাম হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর এনিয়াক, যেটি ছিল পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার, যেটা আবিষ্কার করা হয় 1946 সালে, 1946। এবং এটা আবিষ্কার করেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মেসলি এবং তার ছাত্র প্রেসপার একার্ট। জন মোসলি এবং প্রেসপার একার্ট মিলে এনিয়াক তৈরি করেন, যেটি পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার। এবং এটার পূর্ণ নাম হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। আচ্ছা, এখানে লেখা আছে পৃথিবীর প্রথম এবং একমাত্র কম্পিউটার জাদুঘর যুক্তরাষ্ট্রের আটলান্টায় অবস্থিত। এটা বিশেষ আশা করছেন যে কারণে আমি অ্যাড করে দিয়েছি। পৃথিবীর প্রথম কম্পিউটার জাদুঘরটা হচ্ছে যুক্তরাষ্ট্রের আটলান্টায় অবস্থিত। এবং সেই সাথে আরেকটা তথ্য আপনারা যোগ করে রাখেন, সেই তথ্যটা হচ্ছে এই যে আমরা জানি যে পৃথিবীতে বলা হয় যে এটা আইএসও সনদপ্রাপ্ত, বা আমরা বাংলাদেশের ক্ষেত্রে ব্যবহার করি বিএসটিআই অনুমোদিত। তা কম্পিউটারের ক্ষেত্রে কি এমন কিছু আছে নাকি? একটা জিনিস কম্পিউটারে বানাইলো, এই কম্পিউটারের মান নিয়ন্ত্রক কোনো সংস্থা আছে কিনা? উত্তর হচ্ছে কম্পিউটারের মান নিয়ন্ত্রক একটা সংস্থা আছে। সেই সংস্থাটার নাম হচ্ছে এএনএসআই। কম্পিউটার বা এই আইসিটি রিলেটেড যা যন্ত্র আছে এটার মান নিয়ন্ত্রক সংস্থার নাম হচ্ছে এএনএসআই। কম্পিউটারের মান নিয়ন্ত্রক সংস্থার নাম এএনএসআই বা আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। এএনএসআই বা আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট।
কম্পিউটারের মান নিয়ন্ত্রক সংস্থার নাম ANSI, অর্থাৎ আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। মানে কম্পিউটারের হচ্ছে কিবোর্ডে কয়টা বাটন থাকলে ভালো হয়, তাই না? কম্পিউটারের কিবোর্ডে বিভিন্ন রকম বাটন থাকে, তো স্ট্যান্ডার্ড আসলে কোন বাটন, কতগুলো বাটন থাকলে আমরা সেটাকে স্ট্যান্ডার্ড কিবোর্ড বলবো। বা কম্পিউটারের মাদারবোর্ড কি রঙের হলে ভালো হয়, ঠিক আছে? কালো রং হলে ভালো হয়, কালো রং হলে তো সেটা বেশি তাপ শোষণ করবে। বা সাদা রং হলে কি বেশি তাপ বিকিরণ করে দেবে, তাহলে কোন কালারটা স্ট্যান্ডার্ড কালার হবে? তো এরকম তিনটা কালার দেওয়া হচ্ছে, এই যে এই স্ট্যান্ডার্ড গুলো নিয়ন্ত্রণ করে কম্পিউটারের ক্ষেত্রে, সেটা হচ্ছে ANSI। জেনে রাখি, জেনে রাখি বলে ছোট ছোট কোশ্চেন যেখান থেকে কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে আমি বলেই গেছি আগে যে কম্পিউটারের জনক যদি আসে প্রশ্নে, যে কম্পিউটারের জনককে, কম্পিউটারের জনক অবশ্যই চার্লস ব্যাবেজ, কারণ তার 1833 সালে তার উদ্ভাবিত অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনই আসলে বর্তমান কম্পিউটারের পূর্বপুরুষ, মানে ওই নকশা অনুযায়ী বর্তমান কম্পিউটার তৈরি করা হয়েছে। দ্যাটস ওয়াই কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। কিন্তু আধুনিক কম্পিউটারের জনক, মানে একই কম্পিউটারে একই সার্কিট বোর্ডের মধ্যে এক্সিকিউশন এবং স্টোরেজ সম্পন্ন করা, প্লাস কম্পিউটারে বাইনারি লজিক সার্কিট ব্যবহার করা, এই বুদ্ধিটা দিয়েছিলেন হচ্ছে জন ভন নিউম্যান। যেখানে জন ভন নিউম্যানকে বলা হচ্ছে আধুনিক কম্পিউটারের জনক। মানে প্রথম দিকে যে কম্পিউটার ছিল এটা আসলে অনেক বড় ছিল। জন ভন নিউম্যানের যখন হচ্ছে আইডিয়াগুলো বাস্তবায়ন করা শুরু হলো, এই আইডিয়ার বাস্তবায়নের কারণে আসলে কম্পিউটার দিনে দিনে ছোট হয়ে আসছে, তার এই হাইপোথিসিসের কারণে, যে কারণে আমরা আধুনিক কম্পিউটারের জনক বলছি জন ভান নিউম্যানকে। দেন মাইক্রো কম্পিউটারের জনক যদি বলা হয়, মাইক্রো কম্পিউটারের জনক হচ্ছে হেনরি এডওয়ার্ড রবার্ট। তিনি মাইক্রো কম্পিউটার, প্রথম মাইক্রো কম্পিউটার তৈরি করেছিলেন, যে কারণে আমরা মাইক্রো কম্পিউটারের জনক বলবো হেনরি এডওয়ার্ড রবার্টকে। প্রথম কম্পিউটার তৈরি করেন, মানে আবিষ্কারক, কম্পিউটারের আবিষ্কারক বা প্রথম কম্পিউটার তৈরি করেন ডক্টর হাওয়ার্ড আইকেন। আমি আগেও বলেছি যে চার্লস বাবেজ হচ্ছে কম্পিউটারের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের নকশা করেছিলেন, সেই নকশা অনুযায়ী এটা তৈরি করেছিলেন, আবিষ্কার করেছিলেন, তৈরি করেছিলেন, সেটা হচ্ছে হাওয়ার্ড এইকেন। মানে জনক একজন, আবিষ্কারক আর একজন। আচ্ছা, প্রথম কম্পিউটারের প্রোগ্রামার, প্রথম কম্পিউটার প্রোগ্রামের নাম লেডি অ্যাডা আগাস্টা লাভলেস বা লেডি অ্যাডা আগাস্টা বাইরন। তারপর দেখি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে মার্ক ওয়ান। প্রথম ইলেকট্রনিক কম্পিউটার মার্ক ওয়ান। কিন্তু যদি বলে প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার, তাহলে আমরা বলবো এনিয়াক। কারণ মার্ক ওয়ান ইলেকট্রনিক কম্পিউটার ছিল, কিন্তু এটা পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার ছিল না। প্রথম পূর্ণাঙ্গ পারফেক্ট ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে এনিয়াক। এনিয়াক অন বলে কিছু না, আসলে এনিয়াক, অনলি এনিয়াক, অন না। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার, বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার নাম হচ্ছে ইউনিভাক। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম হচ্ছে ইউনিভাক। ইউনিভাকের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল অটোমেটিক ক্যালকুলেটর। ইউনিভার্সাল অটোমেটিক ক্যালকুলেটর, ইউনিভাকের পূর্ণ নাম হচ্ছে ইউনিভার্সাল অটোমেটিক ক্যালকুলেটর। ইউনিভার্সাল অটোমেটিক ক্যালকুলেটর, ইউনিভ্যাক, এটা হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। তার মানে দেখেন ইলেকট্রনিক কম্পিউটারের মধ্যে আমরা তিনটা কনফিউশন জিনিস পাচ্ছি। সে প্রথম জিনিসটা হচ্ছে যদি বলে প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো মার্ক ওয়ান, প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। কিন্তু যদি বলে প্রথম পূর্ণাঙ্গ, ফার্স্ট পারফেক্ট ইলেকট্রনিক কম্পিউটার, তাহলে আমরা সেক্ষেত্রে বলবো এনিয়াক। আবার যদি বলে বাণিজ্যিক ভিত্তিতে তৈরি, কমার্শিয়ালি মেড, পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটার, সেক্ষেত্রে আমরা বলবো ইউনিভ্যাক, ইউনিভার্সাল অটোমেটিক ক্যালকুলেটর।
এরপরে আসছি পৃথিবীর প্রথম সুপার কম্পিউটারের নাম হচ্ছে সিডিসি 6600। পৃথিবীর প্রথম সুপার কম্পিউটারের নাম হচ্ছে সিডিসি 6600। সুপার কম্পিউটার আমরা একটু পর পড়বো। মাইক্রো কম্পিউটার, মেইন ফ্রি কম্পিউটার, সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার বোঝা যাচ্ছে খুব পাওয়ারফুল কম্পিউটার। সুপারম্যান মানে হচ্ছে যে অতি মানবিক ক্ষমতা সম্পন্ন যে মানুষ, ঠিক তেমনি নর্মাল কম্পিউটারের চাইতে অনেক বেশি ক্ষমতাধর যে কম্পিউটার, সেটাকে আমরা বলি সুপার কম্পিউটার। তো পৃথিবীর প্রথম সুপার কম্পিউটার হচ্ছে সিডিসি 6600। তারপরে চিপ দিয়ে তৈরি প্রথম কম্পিউটারের নাম হচ্ছে B2500 এবং B3500। চিপ, চিপ তো আমরা জানি যে ইলেকট্রনিক জিনিসের ছোট হওয়ার পিছনে হচ্ছে চিপ আছে, বিভিন্ন আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট। এই ইন্টিগ্রেটেড সার্কিট বা চিপ দিয়ে তৈরি প্রথম কম্পিউটার হচ্ছে B2500 এবং B3500। আবার যদি বলে চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার, একটু আগে বলেছি চিপ দিয়ে তৈরি প্রথম কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার না কিন্তু। চিপ দিয়ে তৈরি প্রথম কম্পিউটার B2500 এবং B3500, কিন্তু আচ্ছা একজন লিখছে যে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার না, ইউনিভার্সাল অটোমেটিক ক্যালকুলেটর। অনেক জায়গায় লেখা আছে ইউনিভার্সাল অটোমেটিক, ইউনিভ্যাক মানে হচ্ছে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। আসলে এটা ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার না, ক্যালকুলেটর। কম্পিউটার নামটা আরো পরে আসছে, ঠিক আছে? তো রাইট অ্যান্সার ইউনিভ্যাক, দ্যাট মিনস ইউনিভার্সাল অটোমেটিক ক্যালকুলেটর। অনেক বই লেখা আছে যে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার, কম্পিউটারটা সঠিক না। ইউনিভ্যাকের পূর্ণ নাম ইউনিভার্সাল অটোমেটিক ক্যালকুলেটর। আচ্ছা, তাহলে হচ্ছে দেখেন চিপ দিয়ে কি পাচ্ছি। চিপ দিয়ে তৈরি প্রথম কম্পিউটার হচ্ছে B2500 এবং B3500, কিন্তু চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার বললে আমরা বলবো IBM সিস্টেম 360। চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার হচ্ছে IBM সিস্টেম 360। শুধু কম্পিউটার, চিপ দিয়ে তৈরি প্রথম কম্পিউটার B2500 এবং B3500, কিন্তু চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার মানে যে কম্পিউটারগুলো ডিজিট নিয়ে কাজ করে, ওয়ান এবং জিরোর উপর ভিত্তি করে কাজ করে, এটা ডিজিটাল কম্পিউটার বলে। চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার হচ্ছে IBM সিস্টেম 3600। আর মাইক্রো প্রসেসর, বর্তমান যুগের আমরা কম্পিউটার গুলোর মধ্যে দেখি যে মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়। এই মাইক্রো প্রসেসর আবিষ্কার হয়েছিল 1971 সালে। এই মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি প্রথম কম্পিউটার হচ্ছে অল্টেয়ার 880। মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি প্রথম কম্পিউটার হচ্ছে অল্টেয়ার 880। যদি প্রশ্ন আসে মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি প্রথম কম্পিউটার কোনটি, তাহলে অ্যান্সার হবে অল্টেয়ার 880। আরো কিছু তথ্য আমরা জানি। ট্রানজিস্টর আবিষ্কৃত হয় 1947 সালে। ট্রানজিস্টর আবিষ্কার হয় 1947 সালে। এবং ট্রানজিস্টর আবিষ্কার হয় বেল ল্যাবরেটরিতে। ট্রানজিস্টর আবিষ্কার হয় 1947 সালে। কোথায় আবিষ্কার হয়? বেল ল্যাবরেটরিতে। বেল ল্যাব বলে যেটা খ্যাত। বেল ল্যাব কম্পিউটার, আধুনিক কম্পিউটারের অনেক অনেক জিনিস আবিষ্কারের সাথে যুক্ত। ফ্লপি ডিস্ক আবিষ্কার হয়েছিল বেল ল্যাবে, আর এরকম অনেকগুলো জিনিস বেল ল্যাবে আবিষ্কার হয়েছিল। এই ট্রানজিস্টর 1947 সালে, যে ট্রানজিস্টর আবিষ্কারের ফলে আসলে প্রথম কম্পিউটারের প্রথম যুগের অবসান হয়, মানে 1G শেষে 2G শুরু হয়। আমরা যেমন এখন নেটওয়ার্কিং এর 5Gর পথে যাচ্ছি, ঠিক তেমনি ভাবে কম্পিউটারের 2G শুরু হয়েছিল আসলে এই ট্রানজিস্টরের আবিষ্কারের ফলে, যেটা আবিষ্কার হয়েছিল 1947 সালে বেল ল্যাবরেটরিতে। আর এখন আমরা দেখতেছি আগে প্রথম যুগে যখন কম্পিউটার ছিল সেটা বিশাল একটা রুমে রাখা লাগতো, বিশাল একটা রুম জুড়ে রাখা লাগতো, যেটা অনেক বড় ছিল, অনেক ওজনদার ছিল। কিন্তু আজকে কম্পিউটার ছোট হতে হতে আমার হাতের মুঠোয় চলে আসছে, পাম টপ হয়ে গেছে, হাতের মুঠোয় যেটা ব্যবহার করা যায়। তো এই ছোট হতে থাকার মূল কারণ, এর মূলে আছে হচ্ছে আইসি, মানে ইন্টিগ্রেটেড সার্কিট, স্বয়ংক্রিয় বর্তনী। আইসি ইন্টিগ্রেটেড সার্কিট, সমন্বিত বর্তনী আমরা যেটাকে বলবো। তো এই সমন্বিত বর্তনী বা আইসি ইন্টিগ্রেটেড সার্কিটের আবিষ্কারক হচ্ছে জে এস কেলভি। জে এস কেলভি, অনেকে বলেন জ্যাক কেলভি। তো হচ্ছে ইনি
1958 সালে আইসি আবিষ্কার করেন। তাহলে আইসি আবিষ্কার করেন জ্যাক কেলভি বা জে এস কেলভি। তিনি আবিষ্কার করেন হচ্ছে 1958 সালে আইসি আবিষ্কার করেন। তাহলে আইসির আবিষ্কারক হচ্ছে জে এস কেলভি বা জ্যাক কেলভি, আবিষ্কার করেন 1958 সালে। জে এস কেলভি মানে জ্যাক কেলভি, জ্যাক স্টিফেন কেলভি, জে এস কেলভি। তারপরে হচ্ছে এখন প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি হয় 1970 সালে, এবং এই মাইক্রোপ্রসেসরটার নাম হচ্ছে ইন্টেল 4004। তাহলে প্রথম মাইক্রোপ্রসেসর আমি একটু আগে বলছিলাম, আমাদের যখন মুক্তিযুদ্ধ চলছে বাংলাদেশে, তখন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে মাইক্রোপ্রসেসর তৈরি হয়েছে 1971 সালে, এবং এই প্রথম মাইক্রোপ্রসেসরের নাম হচ্ছে ইন্টেল 4004। প্রথম প্রসেসরের নাম ইন্টেল 4004। আর এই আইসি গুলো হচ্ছে তৈরি করতে গেলে ইন্টিগ্রেটেড সার্কিট, অনেকগুলো ট্রানজিস্টর একীভূত করে বর্তনী তৈরি করা হয়। আর ট্রানজিস্টর তৈরি হয় সবসময় হচ্ছে জাংশন এবং ডায়োড তৈরির মাধ্যমে, এবং এটা তৈরি করতে গেলে লাগে হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী কোনগুলো? জার্মেনিয়াম, সিলিকন, এইগুলো হচ্ছে অর্ধপরিবাহী। তো মেইনলি হচ্ছে আইসি তৈরি করার ক্ষেত্রে অর্ধপরিবাহী হিসেবে ব্যবহার করা হয় সিলিকন। অর্ধপরিবাহী হিসেবে ব্যবহার করা হয় সিলিকন, যে কারণে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে জায়গাটায় আইবিএম, ইন্টেল সহ বড় বড় প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর অবস্থিত, এই জায়গাটাকে বলা হয় সিলিকন ভ্যালি। চিপ তৈরির যে প্রতিষ্ঠানগুলো যেখানে অবস্থিত, কারণ চিপটা তৈরি হয়, আইসি তৈরি হয় সিলিকন দিয়ে, যে কারণে ওই জায়গাগুলোকে বলা হয় সিলিকন, ওই জায়গাটাকে বলা হয় সিলিকন ভ্যালি। আমাদের বাংলাদেশেও তৈরি হচ্ছে, হাইটেক পার্ক হচ্ছে বাংলাদেশের সিলিকন ভ্যালি, আর বাংলাদেশের হাইটেক পার্ক যশোরে যেটা হচ্ছে। তো এটাকে এটাকে বলা হয় বাংলাদেশের সিলিকন ভ্যালি। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে মানে এগুলোর মূলত রয়েছে সার্কিট, আইসি, আর এই সার্কিট তৈরি করার মূল উপাদান হচ্ছে সিলিকন। এটা একটা কম্পিউটারের ছবি দেখতেছি আমরা। এই কম্পিউটারটার নাম হচ্ছে CDC 6600। আমি একটু আগে বলেছিলাম পৃথিবীর প্রথম সুপার কম্পিউটার CDC 6600, এটাই সেই সিডিসি, পৃথিবীর প্রথম সুপার কম্পিউটারের ছবি। এরপর আসবে হচ্ছে কম্পিউটারের প্রজন্মে। তো এর আগে আমরা যতক্ষণ কম্পিউটার ইতিহাস পড়তে যে অনেকের নাম পেলাম, সে জন ভন নিউম্যান থেকে শুরু করে চার্লস ব্যাবেজ, জন ভন নিউম্যান, আমার কেন জানি মনে হয় এই লোকগুলোর মধ্যে ম্যাক্সিমাম ছিল হচ্ছে অবিবাহিত। কারণ এরা যদি বিবাহিত হইতো, আমি শিওর এত বড় বড় আবিষ্কার এরা করতে পারতো না। কারণ বিয়ে করার পর অন্তত বুঝি যে বিবাহিত হওয়ার কি প্যারা। এই বিয়ের আগে মানে কত সুন্দর ছিলাম, পাখির মতো দুইটা পা ছিল, যেখানে খুশি সেখানে উড়ালতে চলে যেতাম। আর এই বিয়ের পরে গরুর মতো চারটা পা হয়েছে, আর সংসারের জল কাজে চেপে বসছে। আর যখন মানে বাচ্চা কাচ্চা একটা হবে, তখন পায়ের সংখ্যা হয়ে যাবে 6টা। তখন এই পিঁপড়ার মতো দেখা যাবে যে আমি বেবি ফুডের দোকানের আশপাশ দিয়ে ঘুরে বেড়াইতেছি। বাচ্চা যখন সেকেন্ডটা হবে, পায়ের সংখ্যা হবে 8টা, মানে মাকড়সার মতো একদম যে কোনো এক জায়গায় যে স্থির হয়ে বসে থাকবো, নড়তে চাইবো না, চড়তে চাইবো না। মাসের প্রথমে বেতন টেতন পাইলে একটু নড়বো। আর যদি পরিবার পরিকল্পনার বৃদ্ধাঙ্গুলি দেখানোর ইচ্ছা থাকে, তাহলে তো কোনো কথাই নেই, পায়ের সংখ্যা বাড়তে বাড়তে আমি হয়ে যাবো কেলন পোকার মতো, সামান্য টোকা দিলেই নিজেরে গোটায় ফেলবো। আর অনেকেই আছে হচ্ছে, মানে বাংলাদেশের কথা আছে না, স্ত্রী কেন বিয়ে করলে মানুষ এইসব আবিষ্কার করতে পারবে না? এর কারণ হচ্ছে দেখেন, বাংলা একটা কথা আছে যে, বাংলায় যদি বানান করি স্ত্রী, এই স্ত্রী মানে হচ্ছে বউ, আর স্ত্রী মানে আয়রন, আমরা তো জানি তাই না? এই দুটার মধ্যে একটা
মানে বানানের মিল, উচ্চারণগত মিল আছে, এর আচরণগত মিলও আছে। এই স্ত্রী হচ্ছে কাপড় চোপড় পালিশ করে, আর এই স্ত্রী হচ্ছে স্বামী বেচারার ধরে যখন তখন পালিশ করে দেয়। আর প্রেম করে যারা বিয়ে করছেন বা বিয়ে করার ইচ্ছা আছে, তা প্রেমিকার ভুবন মোহিনী হাসিতে ভোলার কোনো দরকার নেই। কারণ হচ্ছে প্রেমিকারা হচ্ছে বিয়ের আগে বলবে ও গো, বিয়ের পরে বলবে ওহ গো। বিয়ের আগে তারা হচ্ছে আপনার সাথে কোলাকুলি করবে, বিয়ের পরে কিলাকিলি করবে। বিয়ের আগে ফুল ছুঁড়ে মারবে, বিয়ের পরে টুল ছুঁড়ে মারবে। ভুল করে ফুল ছুঁড়ে মারবে না। আর যদি কখনো ভুল করে ফুল ছুঁড়ে মারে, তাহলে তো কপাল যাবে খুলে। আর সে খোলা পদ্মে গড় গড় করে রক্ত গড়ায় পড়বে, কারণ ফুল একা থাকবে না, ফুলের সাথে ফুলদানি থাকবে। তো এই জন্য বলতেছি, বিসিএস দিতে আসছেন, বিসিএস দেন, আপাতত মাথার থেকে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ে সব চিন্তা ঝাড়ে ফেলেন, না হলে আইনস্টাইন নিউটন হওয়া হবে না। আচ্ছা, এরপরে আসে হচ্ছে হ্যাঁ, স্ত্রী সকল কাজে চ্যাপ্টা করে দেয় স্বামীকে। ভাই শুধু চ্যাপ্টা নাকি, চ্যাপ্টা লম্বা চিড়ে একাকার করে ফেলে। এই জন্যই তো যৌনিক সজল বলছেন স্ত্রী একটা আজব প্রাণী। জানি এখানে বোধহয় অনেক স্ত্রী আছে, তারা বোধহয় এতক্ষণে বোম হয়ে আছে। আচ্ছা যাক, আমরা পড়ালেখায় ফিরে আসি। আচ্ছা, কম্পিউটারের জেনারেশনটা হচ্ছে আমরা হচ্ছে প্রজন্ম বলতে কি জানি আমরা এখন ইন্টারনেটের ক্ষেত্রে জানি যে এখন হচ্ছে 5G পথে আমরা যাচ্ছি, মানে পঞ্চম প্রজন্মের জন্য যাচ্ছি। জি মানে জেনারেশন, 1G 2G 3G হয়ে আজকে 5G পথে যাচ্ছি। তো জেনারেশন গুলো কিভাবে প্রজন্মকে ভাগ করা হয়, এক একটা বৈশিষ্ট্যের কারণে জেনারেশন চেঞ্জ হয়ে যায়। দেখা যাচ্ছে যে আমরা প্রথম দিকে যে কম্পিউটার ছিল, এরপরে একটা সময় কম্পিউটারের ধরন চেঞ্জ হয়ে গেছে, মানে আরো বেশি উন্নত মানের, তখন আমরা এটাকে আর একটা বলবো যে না, এই প্রজন্ম শেষ, আর একটা প্রজন্ম চলে যাচ্ছে। প্রজন্ম তো আমরা জানি, আমাদের আগের প্রজন্ম যেমন হচ্ছে জিন্সের প্যান্ট আগের প্রজন্ম পরতো না, আমাদের এই প্রজন্মে জিন্সের প্যান্ট বা কৃষিতে থেকে, তার মানে ওই সময় একটা জেনারেশন চেঞ্জ হয়েছে। আগের প্রজন্মে একটা সময় আমরা দেখতাম যে প্যান্ট এখানে নিচে একদম ধোলা প্যান্ট পরতো, অনেক নিচের দিকে এরকম ফ্রকের মতো চড়ায় থাকতো। তো এই জন্য হচ্ছে জেনারেশন হচ্ছে এরকম কয়েকটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাগ করা হয় জেনারেশন। তো ঠিক তেমনি ভাবে কম্পিউটারের জেনারেশনটাকে ভাগ করা হয়েছে 5টা জেনারেশনকে। এ পর্যন্ত 5টা জেনারেশনে ভাগ করা হয়েছে কম্পিউটারের জেনারেশনকে। সে প্রথম জেনারেশনটা হচ্ছে 1946 সাল থেকে 1959 পর্যন্ত। দ্বিতীয় জেনারেশন 1959 থেকে 1965 পর্যন্ত। তৃতীয় জেনারেশন 1965 থেকে 1971 সাল পর্যন্ত। চতুর্থ জেনারেশন, ফোর্থ জেনারেশন হচ্ছে 1971 থেকে বর্তমান, এখন আমরা ফোর্থ জেনারেশনে আছি, এবং ফিফথ জেনারেশনে কিছুটা আস পাচ্ছি। এবং এর পরেরটা হচ্ছে ফিফথ জেনারেশন, যেটাকে আমরা টোটালি বলতেছি যে ফিউচার জেনারেশন, সামনে যেটা এখনো আসে নাই, সামনে যেটা আসবে। তার মানে প্রথম জেনারেশনটা 1946 সাল থেকে 1959 সাল পর্যন্ত। তারপরে হচ্ছে দ্বিতীয় প্রজন্ম হচ্ছে 1959 থেকে 1965 সাল। তৃতীয় প্রজন্ম হচ্ছে 1965 থেকে 1971 সাল। চতুর্থ প্রজন্ম হচ্ছে 1971 থেকে বর্তমান। এবং পঞ্চম প্রজন্ম হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, মানে ফিউচার জেনারেশন। আচ্ছা, এখন জেনারেশনের ব্যাপারে, কম্পিউটারের জেনারেশনের ব্যাপারে আপনারা যারা বাইরের বই পড়েন, অনেক ক্ষেত্রে দেখবেন হচ্ছে এক এক জায়গায় সালটা এক এক ভাবে দেওয়া আছে, যে প্রথম জেনারেশন এত সাল থেকে এত সাল একটু চেঞ্জ করে দেওয়া আছে। তো সেগুলো ফলো করার দরকার নেই। আমাদের যদি বিসিএস এর কথা বলি, বিসিএস এর ক্ষেত্রে ট্রানজিস্টর 1947 ফর ড্যাম শিওর, শারমিন আক্তার, শাহিন আক্তার, শাহিন আক্তার রিমার্ক। ট্রানজিস্টর 1947 সালে আবিষ্কার করা হয়েছে, বেল ল্যাবরেটরিতে আবিষ্কার করা হয়েছে। 1950 সালে এটা প্রথম কম্পিউটারে ব্যবহার করা হয়েছে, মানে ইলেকট্রনিক সার্কিট হিসেবে, সার্কিট বোর্ডে ব্যবহার করা হয়েছে, মানে ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করা হয়েছে। এর মাঝখানে 1948 সাল বলে কোনো কিছু নাই, 1947 সাল। আচ্ছা, তার মানে হচ্ছে এই যে বললাম, যেটা বলতেছিলাম প্রজন্মের ব্যাপারটা হচ্ছে 9-10 এর কম্পিউটারের বই থেকে এটা নেওয়া। নবম দশম শ্রেণীর যে কম্পিউটার বই, নবম দশম শ্রেণীর বোর্ড বইগুলো হচ্ছে পিএসসি এর জন্য বাইবেল স্বরূপ।
আর এখানে যেগুলো থাকে সেগুলো ভুল হওয়ার কোনো চান্স নাই, রেফারেন্স হিসেবে এটাই পিএসসি ধরে নেই। তাহলে অবশ্যই আমরা কম্পিউটারের প্রজন্ম এবং প্রজন্মের সালগুলোর ক্ষেত্রে এটাই ফলো করব। প্রথম প্রজন্ম 1946 থেকে 1959, দ্বিতীয় প্রজন্ম 1959 থেকে 1965, তৃতীয় প্রজন্ম 1965 থেকে 1971, চতুর্থ প্রজন্ম 1971 থেকে বর্তমান, এবং পঞ্চম প্রজন্ম হচ্ছে ভবিষ্যৎ, ফিউচার, আপকামিং জেনারেশন। আচ্ছা, এবার দেখি প্রথম প্রজন্মের কম্পিউটার জেনারেশন কিভাবে ভাগ করা হলো। আমরা প্রথম প্রজন্মের কম্পিউটারে কোনো প্রসেসর ছিল না। এই প্রসেসরের জায়গায় কি ব্যবহার করা হতো? ব্যবহার করা হতো ভ্যাকিউম টিউব বা বায়ুশূন্য ভালভ। ভ্যাকিউম মানে বায়ুশূন্য, তার মানে প্রথম প্রজন্মের কম্পিউটারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভ্যাকিউম টিউব বা বায়ুশূন্য বাল্ব। তারপর হচ্ছে বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে এনিয়াক, একটু আগে আমরা পড়েছি। আচ্ছা, এনিয়াক বাইনারি পদ্ধতিতে কাজ করতো না, এটা দশমিক ডেসিমাল পদ্ধতিতে কাজ করতো। একটা ইম্পর্টেন্ট তথ্য মাথায় রাখবেন, এনিয়াক কিন্তু ডিজিটাল কম্পিউটার ছিল, কিন্তু এটা বাইনারি পদ্ধতিতে কাজ করতো না, 0 এবং 1 দিয়ে কাজ করতো না, দশমিক পদ্ধতি ডেসিমাল পদ্ধতিতে। মানে আমরা নর্মালি 1 2 3 4 10 11 12 এভাবে যেভাবে যে সংখ্যা পদ্ধতির সাথে আমরা পরিচিত, এই দশমিক পদ্ধতিতে কাজ করতে হচ্ছে এনিয়াক। এখানে আরো কিছু এক্সট্রা তথ্য আছে, ম্যাক্সিমাম তথ্যটা মানে আমরা এর আগেই কমপ্লিট করে আসছি। তার মাঝখানে একটা তথ্য লিখে নেবেন, 1972 সালে IBM 701 এবং IBM 650 কম্পিউটার বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ও বাজারজাত করা হয়। মানে আমরা দেখছি যে আইবিএম তৈরি হচ্ছে, আইবিএম কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল 1924 সালে, কিন্তু আইবিএম কম্পিউটার তৈরি করে প্রথম কবে কম্পিউটার বাজারজাত করে, সেই প্রশ্নের উত্তর হচ্ছে এটা 1952 সালে আইবিএম 701 এবং আইবিএম 650, মানে আইবিএম 701 এবং আইবিএম 650 হচ্ছে আইবিএম এর বাণিজ্যিক ভিত্তিতে আইবিএম এর তৈরি প্রথম কম্পিউটার। বাণিজ্যিক ভিত্তিতে আইবিএম এর তৈরি মানে বাজারজাত করা প্রথম কম্পিউটার হচ্ছে আইবিএম 701 এবং আইবিএম 650। আইবিএম 701 এবং 650 1952 সালে আইবিএম এর তৈরি বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম কম্পিউটার, বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম কম্পিউটার যেটাকে বাজারজাত করা হয়। আচ্ছা, এবার হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটারের কথা বলছিলাম, এর বৈশিষ্ট্যগুলো দেখি। প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে, একটু আগে একটা কথা বলছি, একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাতে প্রসেসরের জায়গায় ব্যবহার করা হতো ভ্যাকিউম টিউব, মানে বায়ুশূন্য ভালভ ব্যবহার করা হতো প্রথমে। এরপর আর কি করা হতো, এই কম্পিউটারে এখনকার যেমন হচ্ছে অনেকটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় বর্তমান কম্পিউটারে, বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। সেই সময় প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হতো মেশিন ভাষা, মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজটা কি একদম বেসিক স্তরে যে ল্যাঙ্গুয়েজ, মেশিন যে ভাষা বোঝে সেই ভাষা, 0 এবং 1, এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। 0 আর 1 ছাড়া মেশিন কিছু বোঝে না। এটা হচ্ছে মেশিন মেশিন ল্যাঙ্গুয়েজ। প্রথম প্রজন্মের কম্পিউটারে মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো। তারপর একটু আগে বলছি ভ্যাকিউম টিউবের ব্যবহার ছিল। তারপরে এর মেমোরি ছিল খুব ছোট, মাত্র কয়েক কিলোবাইট, অনলি কয়েক কিলোবাইট মেমোরি ছিল, এর বেশি তথ্যই ধরে রাখতে পারতো না। তারপরে হচ্ছে আকৃতিতে অনেক বিশাল ছিল, এবং মানে একটু আগে বিশাল একটা রুম লাগতো এটাকে রাখতে গেলে। আর এটা হচ্ছে কাজ করতে খুব কম, কিন্তু তাপ উৎপাদন করতো, মানে অল্প একটু কাজ করতে যায় এটা গরম টরম হয়ে অনেক কিছুক্ষণ পর পর পানি ঢেলে এটাকে ঠান্ডা করতে হতো। যে কম্পিউটারটা ছিল এটাকে কিছুক্ষণ পর পরই প্রথম প্রজন্মের কম্পিউটারকে একটা কাজ করার পরে এটা আউটপুট দেওয়ার পরে এটাকে পানি ঢেলে এটাকে ঠান্ডা করতে হতো। আচ্ছা, তারপরে হচ্ছে পাঁচ কার্ডের উপযোগী ইনপুট আউটপুট সরঞ্জাম, কারণ এটা ইনপুটও দিত। এই প্রজন্মের কম্পিউটারে কিবোর্ড মাউস মনিটর এগুলো কোনো কিছুই ছিল না, এটা হচ্ছে ইনপুটও দেওয়া হতো। আমরা যখন এখন কিবোর্ড দিয়ে মাউস দিয়ে ইনপুট দিই, এখানে পাঁচ কার্ড দিয়ে ইনপুট দেওয়া হতো। আবার কম্পিউটার পাঁচ কার্ডেই আউটপুট দিত, তাহলে পাঁচ কোডে হচ্ছে ইনপুট এবং আউটপুট হতো। তারপরে প্রোগ্রামে অর্থসূচক সংকেত বা কোডের ব্যবহার মানেই এটা মেশিন ল্যাঙ্গুয়েজ। অর্থসূচক সংকেত বা কোডের ব্যবহার মানে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। আর আকার আয়তনে বেশ বড়, একটু আগে বলেছি বিশাল একটা রুম লাগতো একটা কম্পিউটার রাখার জন্য, একটা কম্পিউটারের জন্য আলাদা একটা রুম লাগতো।
আচ্ছা, প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণগুলো দেখে নি। প্রায় প্রশ্ন আসে নিচের কোনটি প্রথম প্রজন্মের কম্পিউটার, বা এনিয়াক কোন প্রজন্মের কম্পিউটার। তা প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণগুলো দেখে নিই। এনিয়াক, ইউনিভাক, এটস্যাক, IBM 350, IBM 650, তারপরে IBM 704, মার্ক 1, মার্ক 2, মার্ক 3। ঠিক আছে, এগুলো যেগুলো আছে তার সাথে সাথে এক্সট্রা কয়েকটা উদাহরণ লিখে নেন আপনারা। IBM 701, এগুলোর বাইরে যেগুলো আমার লেখা আছে সেগুলোর বাইরে IBM 701, মার্ক 1, মার্ক 2, মার্ক 3, এগুলো সবই হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। IBM 701 আর মার্ক 1 এটার মধ্যে নাই, শুধু এই দুটা লিখে নিলেই হবে, IBM 701 আর হচ্ছে মার্ক 1। এটা হচ্ছে এনিয়াক, পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার এনিয়াক, আমরা পড়েছি একটু আগে। সেই এনিয়াকের ছবি হচ্ছে এটা। আচ্ছা, দ্বিতীয় প্রজন্ম আমি একটু আগে যে বলেছিলাম 1947 সালে ট্রানজিস্টর আবিষ্কার হয়। আর এই ট্রানজিস্টর আবিষ্কারের ফলে এবং ট্রানজিস্টর কম্পিউটারে ব্যবহার করার কারণে আসলে কম্পিউটারের জেনারেশন ফার্স্ট জি থেকে সেকেন্ড জিতে, প্রথম জেনারেশন থেকে দ্বিতীয় জেনারেশন উন্নীত হয়। তাহলে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে আগে যেখানে ভ্যাকিউম টিউব ব্যবহার করা হতো, সেই ভ্যাকিউম টিউবের জায়গায় এরপরে ব্যবহার করা শুরু হলো ট্রানজিস্টর। ভ্যাকিউম টিউবের জায়গায় ব্যবহার করা শুরু হবে ট্রানজিস্টর। আচ্ছা, 1947 সালে জন বার্ডিন, উইলিয়াম শকলে এবং ওয়াল্টার ব্র্যাটেইন ট্রানজিস্টর আবিষ্কার করেন বেল ল্যাবে। বেল ল্যাবরেটরিতে ট্রানজিস্টর আবিষ্কার করা হয় 1947 সালে। কে কে আবিষ্কার করেন? জন বার্ডিন, উইলিয়াম শকলে এবং ওয়াল্টার ব্র্যাটেইন, তিনজন মিলে বেল ল্যাবে ট্রানজিস্টর আবিষ্কার করেন 1947 সালে। জন বার্ডিন, উইলিয়াম শকলে এবং ওয়াল্টার ব্র্যাটেইন। এবং এই ট্রানজিস্টর যখন হচ্ছে ভ্যাকিউম টিউবকে রিপ্লেস করলো কম্পিউটারে, তখন থেকেই সেকেন্ড জেনারেশনের সূত্রপাত হলো। আর এই ট্রানজিস্টর আসলে ভ্যাকিউম টিউবকে রিপ্লেস করায় কি হলো? ট্রানজিস্টর ভ্যাকিউম টিউবকে রিপ্লেস করে ট্রানজিস্টর আকারে ছোট ভ্যাকিউম টিউবের তুলনায়, যে কারণে কম্পিউটারটা আকারে ছোট হয়ে আসলো। ট্রানজিস্টর ছোট, ট্রানজিস্টর ভ্যাকিউম টিউবের তুলনায় ছোট, তো ট্রানজিস্টর যখন ব্যবহার করা হলো তখন কম্পিউটারের আকারে ছোট হয়ে গেল এবং একটা জেনারেশনের পরিসমাপ্তি ঘটায় আর একটা জেনারেশনের উদ্ভব ঘটলো। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের ব্যবস্থা বৈশিষ্ট্যগুলোর মধ্যে যদি আমরা দেখি, বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা দেখবো ভ্যাকুয়াম টেপের পরিবর্তে ট্রানজিস্টরের ব্যবহার, একটু আগে বলেছি। আর এই ট্রানজিস্টর যেহেতু আকারে ছোট হয় এবং ভ্যাকুয়াম টিউবের চাইতে অনেক বেশি এফিসিয়েন্ট, অল্প সময়ে বেশি কাজ করতে পারে, তাই দেখা গেল ট্রানজিস্টর ব্যবহারের কারণে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার হবে প্রথম প্রজন্মের কম্পিউটারের চাইতে আকারে ছোট এবং বেশি এফিসিয়েন্ট, মানে বেশি দ্রুত গতি সম্পন্ন হবে, বেশি কাজ করার ক্ষমতা সম্পন্ন হবে। তারপরে হচ্ছে এফিসিয়েন্সি যখন হবে, তখন স্বাভাবিকভাবে যে এনার্জি নেবে সেই এনার্জির বেশিরভাগকে সেই আউটপুটে পরিণত করবে। ফলে তাপ খুব একটা উৎপাদন হতো না, মানে তাপ সমস্যার সমাধান। এবং এর আগে দেখা যেত ভ্যাকুয়াম টিউব অনেক সময় নির্ভুল ভাবে আউটপুট দিতে পারতো না।
কিন্তু ট্রানজিস্টর সেকেন্ড জেনারেশন এসে যখন ট্রানজিস্টর ব্যবহার করা শুরু হলো, তখন দেখা গেল কম্পিউটার নির্ভুলভাবে আউটপুট দিতে পারছে, যেন ফলাফলের ক্ষেত্রে নির্ভরযোগ্যতা আসলো। আর মেমোরি, কম্পিউটারের যে মেমোরি, র্যাম, রোম, তার রোম হিসেবে স্থায়ী মেমোরির ব্যবহার সর্বপ্রথম এই সেকেন্ড জেনারেশনে রম এবং র্যামের ব্যবহার শুরু হয় এই সেকেন্ড জেনারেশনে। যদি যদি বলা হয় রম এবং র্যামের ব্যবহার, মেমোরির ব্যবহার যদি কখন শুরু হয়, এটা ঠিক রম এবং র্যাম না, এক ধরনের মেমোরি ব্যবহার করা হইতো। তা হচ্ছে প্রথম মেমোরি ব্যবহার করা হচ্ছে এই সেকেন্ড জেনারেশনে, রমের মতো, র্যাম বা রমের মতো, বাট নট র্যাম অর রম। আর হচ্ছে এই মেমোরি, মেমোরি মানে তো স্মৃতি, আর স্মৃতি হিসেবে কি ব্যবহার করা হতো, মেমোরি হিসেবে ব্যবহার করা হতো ম্যাগনেটিক কোর, চুম্বকীয় কোর ব্যবহার করা হতো। এখন যেমন অপটিক্যাল কোর ব্যবহার করা হচ্ছে, তখন ম্যাগনেটিক কোর ব্যবহার করা হতো মেমোরি হিসেবে। আচ্ছা, উদাহরণগুলো যদি দেখি, উদাহরণের আগে আছে এই সময় হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন প্রথম জেনারেশনের কম্পিউটারে মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবিসি কোন প্রজন্মের কম্পিউটার? এবিসি অবশ্যই প্রথম প্রজন্মের কম্পিউটার, বাট এবিসি কোনো পূর্ণাঙ্গ কম্পিউটার ছিল না, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এবিসি কে উদাহরণে লিখিনি। এবিসি অবশ্যই প্রথম প্রজন্মের কম্পিউটার। বাংলাদেশে সুপার কম্পিউটার আছে? হ্যাঁ, বাংলাদেশে সুপার কম্পিউটার কিছুদিন আগে আনা হয়েছে, এর আগে ছিল না। আচ্ছা, বাংলাদেশের কম্পিউটার ইতিহাসে আমরা আসবো। তা আমরা এখানে দেখি যে প্রথম প্রজন্মের কম্পিউটারে প্রোগ্রামিং ভাষা হিসেবে ব্যবহার করা হতো হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, 0 এবং 1-এর ভাষা। কিন্তু আমরা এর পরবর্তীতে দেখতেছি সেকেন্ড জেনারেশনে এসে প্রোগ্রামিং ভাষার একটু উচ্চতর, মানে হাই লেভেল প্রোগ্রামিং ভাষার, সেটা হচ্ছে ফোরট্রান, কভল, অ্যালগোল ইত্যাদি হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফোরট্রান, কভল, অ্যালগোল ইত্যাদি, এগুলো ব্যবহার শুরু হলো হচ্ছে সেকেন্ড জেনারেশনের কম্পিউটার থেকে। ফোরট্রান, কভল, অ্যালগোল এগুলো হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অনেক সময় প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা? তাহলে সেটা হচ্ছে ফোরট্রান, কভল, অ্যালগোল ইত্যাদি। এগুলো সেকেন্ড জেনারেশন থেকে, কম্পিউটার সেকেন্ড জেনারেশন থেকে ব্যবহার করা শুরু হলো। আর উদাহরণ যদি দেখি, দেখেন উদাহরণের মধ্যে আছে, আসবে কি, আইবিএম 1400, আইবিএম 1400, আইবিএম 1620, সিডিসি 60 1604, RCA 301, NCR 300 ইত্যাদি। মানে সেকেন্ড জেনারেশনের কম্পিউটারের উদাহরণ হিসেবে আমরা কি কি পাচ্ছি? আইবিএম 1400, আইবিএম 1620, এই আইবিএম 1620, আইবিএম 1620 হচ্ছে বাংলাদেশে আসা প্রথম কম্পিউটার। বাংলাদেশের হচ্ছে পরমাণু শক্তি কমিশন, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম কম্পিউটার নিয়ে আসে, এবং সেই কম্পিউটারটার নাম ছিল হচ্ছে আইবিএম 1620। তাহলে আইবিএম 1400, আইবিএম 1620, সিডিসি 1604, RCA 301, NCR 300, তারপরে আইবিএম 1600, আইবিএম 1600, 1610। এগুলো সবই হচ্ছে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। এগুলো সবই হচ্ছে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। তাহলে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণের মধ্যে আমরা পাচ্ছি আইবিএম 1400, আইবিএম 1620, আইবিএম 1600, 1600, আইবিএম 1610, সিডিসি 1604, RCA 301, NCR 300। এগুলোর বাইরে আমি দুটো নাম লিখে দিচ্ছি, আইবিএম 1600 এবং আইবিএম 1610। এগুলো সবই হচ্ছে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ।
আমিরুল স্যার এখন ক্লাস নিতে আসে? নিতে? হ্যাঁ, বাংলাদেশের বানাতে দিয়েছে। আমি একজন টিচারের কথা জিজ্ঞেস করছিলাম, আমাদের আমিরুল স্যার। একটা কথা মনে পড়লো ওনার, সেজন্য একবার এক জায়গায় দাওয়াত খাইতে গেছি। খাইতে যেয়ে দেখি যে ওনার ওয়াইফকে নিয়ে আসছেন বোরকা পরায়। তো দেখে একটু অবাক লাগলো, কি ব্যাপার, ভাবি তো বোরকা পরে না। তো স্যারের ডাক দিছে, স্যার কি ব্যাপার, ভাবি যে আজকে বোরকা পরে আসছে, স্যারের তো ভাবির তো কখনো বোরকা পরতে দেখিনি। তখন স্যার সাথে সাথে দেখা যায়, আরে বলিস না, আমি সেই এক সপ্তাহ আগে বলে রাখছি যে আজকে 3টার সময় এই জায়গায় দাওয়াত আছে, দাওয়াত খাইতে যাব, তুমি 3টার আগে রেডি রেডি হয়ে বসে থাকো। তো তো কি হয়েছে, বলছে 3টা 10-এ যায় দেখি যে বউ শুধুমাত্র ব্লাউজ আর পেটিকোট পরে বসে আছে, এখনো শাড়ি পরে নাই। তখন রাগ করে বউরে ওর উপরেই বোরকা পরায় নিয়ে চলে আসছে। তো আসলে মাঝে মাঝে মনে হয়, মানে সাজগোজ দেখলে মনে হয় যে আসলে এত সাজগোজের কি আছে। যারা আপুরা আছেন আর কি এখানে, আয়নার সামনে এই যে যায়, নিজের এতবার দেখা জামাটায় যে মানে যদি কোনো বাসার থেকে নামার সময় 10টা আয়না থাকে, 10টা আয়নার সামনে এসে জামাটার একবার এরকম করে, একবার এখানে টানে, একবার এখানে টানে, আবার চুলটা একটু সরাবে। ইভেন ফটোগ্রাফার হিসেবে যদি একজন ফটোগ্রাফার ছবিও তুলতে যায়, তো দেখা যাবে একটা মেয়ে চুল টুল নিয়ে এতবার নাড়াচাড়া করতেছে, ওই বেচারা ছবি ঠিক মতো আসবে না। ইউজুয়ালি 10টা ছবি তুললে একজন মানুষের একটা ভালো ছবি আসে, কিন্তু মেয়েদের ছবি তুলতে গেলে 100টা ছবি তুললে একটা ছবি ভালো আসে না, এই নড়াচড়া করার জন্য। এবং বিভিন্ন ভাবে কখন দেখা যাচ্ছে, এবং একটা মেয়ে একটা ছেলে যখন একা বসে থাকে, খুব সুন্দর করে দেখা যাচ্ছে যে কিছু একটা চিন্তা করতেছে, হয় দেবদাসের মতো বসে আছে, তাহলে রোমিওর মতো কারোর দিকে তাকায় আছে। কিন্তু একটা মেয়ে যখন একা বসে থাকে, তখন দেখা যায় যে একা একাই ফোন সামনে নিয়ে মুখ একবার আর একবার। চিন্তা করি, এতবার নিজের চেহারাটা দেখার কে আছে, সমস্যাটা কোথায়? যাই হোক, এদের জন্য অবশ্য যারা এতবার নিজের চেহারা দেখে, তাদের জন্য আমিরুল স্যারের মতো হাজবেন্ড দরকার। এখন মেকআপের কথা বললেন না স্যার, এই জন্যই বলি তো, শোনেন, মেয়েরা হচ্ছে পৃথিবীর সবচাইতে বোকা। যেমন আমরা যদি ছেলেরা স্কুল লাইফ থেকে শুরু করে যখন টাকা পাইতাম কি করতাম, এই টাকা দিয়ে খাইতাম, নিজেরা এটা সেটা কিনে খাইতাম। এখনো যদি টাকা পাই, নিজের জন্য জামা করবো, বা হচ্ছে নিজে হচ্ছে এই কোনো কিছু, নিজের শখের একটা জিনিস কিনবো, খাওয়া দাওয়া করবো। আর মেয়েরা, আর মেয়েরা হচ্ছে টাকা পাইলে, প্রথম মানুষজন টাকা নিলে সে টাকা নিয়ে জমায়, জমায় সে টাকা দিয়ে বিভিন্ন জিনিস, বিভিন্ন মেকআপ কেনে, তারপরে মেকআপ মুখে মাখা মানুষের দেখায়। তাহলে এদের সাথে কেউ মানে এদের সাথে বেশি বোকা আর কেউ আছে? আর হচ্ছে মেয়েরা বাচ্চার মা, তাই তাদের আচরণ বাচ্চার কাছাকাছি। ভাই, মেয়েরা বাচ্চার মা, বাচ্চা তো না, কিন্তু আচরণ তো দেখে মনে হয় বাচ্চারও বাচ্চা এটা। কোনো আপু কথা বলতেছে না। আমি অবশ্য কারোর মুখভঙ্গি দেখতে পাচ্ছি না আপুদের, কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম ছবি তো ফ্রিজ ছবি, ছবির তো স্টিল পিকচারের তার মুখভঙ্গি চেঞ্জ হয় না। আচ্ছা, আসি এবার হচ্ছে তৃতীয় প্রজন্মের কম্পিউটার। তৃতীয় প্রজন্মের কম্পিউটারে আসি, সরাসরি বৈশিষ্ট্যে চলে আসি তৃতীয় প্রজন্মের কম্পিউটারের। তৃতীয় প্রজন্মের কম্পিউটারটা আসলে শুরু হয়েছিল আইসি ব্যবহারের সাথে সাথে। আইসি ব্যবহারের সাথে সাথে তৃতীয় প্রজন্মের কম্পিউটার শুরু হয়। আইসিটা কি? আইসি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, একটু আগে আমি বলেছি, জেএসকে যেটার উদ্ভাবক। এই আইসির ব্যবহার যখন কম্পিউটার ট্রানজিস্টরের ভিতর, যখন ট্রানজিস্টর, অনেকগুলো ট্রানজিস্টর একত্রিত করে যখন সমন্বিত বর্তনী বা আইসি তৈরি করা হলো, এবং আইসি দিয়ে কম্পিউটার বানানো হলো, তখন দ্বিতীয় প্রজন্ম শেষ হয়ে গেল, এবং আইসি ভিত্তিক, ইন্টিগ্রেটেড সার্কিট ভিত্তিক থার্ড জেনারেশনের উদ্ভব ঘটলো। তারপরে সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে অর্ধপরিবাহী স্মৃতির উদ্ভব এবং বিকাশ। এর আগে আমরা একটু আগে দেখেছি যে হচ্ছে মেমোরি হিসেবে ব্যবহার করা হতো ম্যাগনেটিক ম্যাগনেটিক কোর, মানে মেমোরি ছিল ম্যাগনেটিক কোর মেমোরি, চৌম্বকীয় কোর মেমোরি। কিন্তু হচ্ছে এর পরবর্তীতে আমরা যখন হচ্ছে থার্ড জেনারেশনে দেখব, তখন দেখব ম্যাগনেটিক কোর মেমোরির অবসান হবে, এবং সেই জায়গাটা মেমোরি হিসেবেও বিভিন্ন অর্ধপরিবাহী চিপস হচ্ছে মেমোরির কাজটা করতে থাকবে। মানে সিলিকন দিয়ে তৈরি বিভিন্ন অর্ধপরিবাহী চিপস হচ্ছে মেমোরির জায়গাটা দখল করে নিবে। এরপর হচ্ছে মনিটর, ভিডিও ডিসপ্লে ইউনিট, দ্যাটস মিনস মনিটর। আউটপুট হিসেবে এতদিন পাঞ্চ কার্ড ছিল,
এখন পাঞ্চ কার্ডের জায়গায় থার্ড জেনারেশন থেকে মনিটরে ব্যবহার করা চলে আসবে। শুধু মনিটরে না, জন্ম থেকেই থার্ড জেনারেশন থেকেই কম্পিউটারে প্রিন্টারে ব্যবহার করা শুরু হয়। তার মানে মনিটর এবং প্রিন্টার এই দুটা জিনিসই কম্পিউটারে থার্ড জেনারেশন থেকে ব্যবহার করা শুরু হয়। মনিটর এবং প্রিন্টার সব ব্যবহার করা হচ্ছে কবে থেকে? থার্ড জেনারেশন থেকে কম্পিউটারের। কোন প্রিন্টার ছিল? লাইন প্রিন্টার, দ্রুত গতিসম্পন্ন লাইন প্রিন্টার, এগুলোর ব্যবহার শুরু হচ্ছে থার্ড জেনারেশন থেকে। এবং আকারে অনেক ছোট হলে, মানে আমরা যে থার্ড জেনারেশনে বর্তমানে যেরকম কম্পিউটার দেখতেছি, এই আকারে কম্পিউটার আমরা দেখবো। মানে কম্পিউটারে যে চেয়ার, একটা মনিটর, একটা সিপিইউ, মানে সিপিইউ বক্স, তারপরে হচ্ছে কিবোর্ড, মাউস, এইরকম কম্পিউটারের সাইজটা, চেহারাটা এরকম আসলে থার্ড জেনারেশন থেকে আকারে ছোট হলো এবং এর এফিসিয়েন্সি অনেক বেড়ে গেল। আকারে যেমন ছোট হলো ঠিক তেমনি তার কাজ করার ক্ষমতা, মনে রাখার ক্ষমতা, স্মৃতি স্টোর করে রাখার ক্ষমতা, একসাথে অনেক মানে মাল্টি ফাংশনাল টাস্ক করার ক্ষমতা, এগুলো সবকিছু বাড়লো হচ্ছে থার্ড জেনারেশন থেকে। তারপর হচ্ছে প্রথম কিবোর্ড ব্যবহার করা হয়, ওই যে একটু আগে বলছি যে হচ্ছে মানে আহ, বর্তমান যে চেহারাটা, এই প্রিন্টার, মনিটর, কিবোর্ড, মাউস, প্রিন্টার, এই সব জিনিসগুলো ব্যবহার করা শুরু হয় থার্ড জেনারেশন থেকে, কম্পিউটারে ব্যবহার করা হয় থার্ড জেনারেশন থেকে। তারপর আমরা সেকেন্ড জেনারেশনে দেখছি হাই লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে। থার্ড জেনারেশনে এসে দেখবো বহুল ব্যবহার, মানে এটা একদম প্রচলিত হয়ে গেছে। তখন কেবল ব্যবহার করার চেষ্টা করা হচ্ছিল বা একটু একটু ব্যবহার করা হচ্ছিল, কিন্তু থার্ড জেনারেশনে এসে দেখবো যে আর হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে না, বহুল ব্যবহৃত হচ্ছে। এরপরে আসি মিনি কম্পিউটারের প্রচলন। এই তো যেহেতু আইসি ব্যবহার করা হয়েছে, আইসি ব্যবহার করার ফলে কম্পিউটার ছোট হয়েছে, আর যেহেতু কম্পিউটার ছোট হয়েছে তার মানে এই প্রজন্মে আমরা দেখতে পাবো মিনি কম্পিউটার ব্যবহার করা হচ্ছে, মিনি কম্পিউটার প্রচলিত হবে। আর উদাহরণগুলো লিখে নেন। উদাহরণ হচ্ছে মিনি কম্পিউটারের উদাহরণ হচ্ছে IBM 370, PDP-8, IBM 360, GE 600, IBM 370, PDP-8, IBM 360, GE 600 ইত্যাদি থার্ড জেনারেশনের কম্পিউটার এগুলা। এরপরে চলে এসেছে চতুর্থ প্রজন্ম, যেটাকে আমরা এখনকার প্রজন্ম যেটা বলতেছি, আমরা যে প্রজন্মের কম্পিউটারটা দেখি এটা চতুর্থ প্রজন্ম। এই চতুর্থ প্রজন্মর আমরা দেখছিলাম যে প্রথমে ছিল ভ্যাকিউম টিউব দিয়ে প্রথম কম্পিউটার বানানো হয়েছে ফার্স্ট জেনারেশনে। ফার্স্ট জেনারেশনকে অফ করছে, মানে ফার্স্ট জেনারেশনকে চেঞ্জ করছে ট্রানজিস্টার। ট্রানজিস্টার এসে ভ্যাকিউম টিউবকে রিপ্লেস করছে, সেকেন্ড জেনারেশনে শুরু হয়েছে। আবার আইসি এসে ট্রানজিস্টারকে, মানে ট্রানজিস্টার অনেকগুলো হয়ে আইসি হয়েছে, আইসি তে কম্পিউটার তৈরি করা হচ্ছে, আইসি ব্যবহারের সাথে সাথে থার্ড জেনারেশন শুরু হয়ে গেছে। তাহলে ফোর্থ জেনারেশনের মূল কারণটা কি? ফোর্থ জেনারেশনের মূল কারিগরটা হচ্ছে ভিএলএসআই। ভিএলএসআই দ্যাট মিনস ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ভেরি মানে আইসি, অনেকগুলো অনেকগুলো ট্রানজিস্টরকে একটা জায়গায় এনে তৈরি করা হচ্ছে আইসি। আর অনেকগুলো আইসি কে যখন একটা ছোট একটা জায়গায় আমি নিয়ে আসবো, তখন সেটাকে আমরা বলবো ভিএলএসআই বা এলএসআই চিপ, মানে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। অনেকগুলো আইসি কে একটা ছোট বর্তনীতে নিয়ে আসবো আমি, এটা। এবং যেহেতু অনেকগুলো সার্কিটকে একটা ছোট বর্তনীতে নিয়ে আসা যাচ্ছে, তার মানে হচ্ছে কম্পিউটারের আকার আগের চাইতে অনেক ছোট হয়ে যাবে। আর কম্পিউটার হচ্ছে একটা পেরিফেরাল আর একটা পেরিফেরালের সাথে যত বেশি ইন্টারকানেক্টেড থাকবে, যত বেশি ডিপেন্ডেন্ট থাকবে, তত হচ্ছে কম্পিউটারের পারঙ্গমতা, পারফরমেন্স বৃদ্ধি পাবে। আর যেহেতু মানে ভিএলএসআই এ ছোট ছোট চিপস গুলা, আইসি গুলো একটা জায়গায় আমি নিয়ে আসতেছি, ফলে কম্পিউটারের এফিসিয়েন্সি অনেক বেশি বৃদ্ধি পেতে থাকে। আর এতে কি, আমি একটু আগে বলছি, এতে লাখের বেশি ট্রানজিস্টর যুক্ত থাকে। দেখা যাচ্ছে যে 100টা ট্রানজিস্টর মিলে একটা আইসি তৈরি করা হয়েছে, এরকম 100টা আইসি মিলে একটা ভিএলএসআই চিপ তৈরি করা হচ্ছে। এই জন্য কি বলা হচ্ছে, এতে লাখের একটা চিপে লাখের বেশি ট্রানজিস্টর যুক্ত থাকে। একটা ভিএলএসআই চিপে কত, এখন লাখ লাখ না, এখন কোটি ট্রানজিস্টর একটা চিপে যুক্ত থাকতে পারে। এখন আমরা আমরা এখন যে পর্যায়ে এসে পৌঁছেছি কম্পিউটারের মানে ক্রমাগত অগ্রগতির ফলে। এরপর আসি ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার। হ্যাঁ, ফোর্থ জেনারেশন কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে
এই জেনারেশনে এসে মাইক্রো প্রসেসরের ব্যবহার করা হবে। এই প্রসেসরের চতুর্থ প্রজন্ম কি ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন যখন করা হলো, এই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন মানে অনেকগুলো আইসি একীভূত করেই মাইক্রো প্রসেসর তৈরি করা হলো, ছোট প্রসেসর। আগে প্রসেসিং এর কাজটা যেখানে অনেক বড় একটা জায়গা নিয়ে করা হতো, সেখানে দেখা গেল প্রসেসরটা ছোট করে নিয়ে আসলো, মাইক্রো প্রসেসর একদম হাতের মুঠোয় ছোট্ট একটা জিনিস নিয়ে আসলো। কারণ কি, এতগুলো জায়গা নিয়ে যতগুলো সার্কিট ছিল, সবগুলো সার্কিটকে ভিএলএসআই টেকনোলজি ব্যবহার করে আমি ছোট্ট একটা চিপের উপর নিয়ে আসছি, একটা বর্তনের উপর নিয়ে আসছি। তাহলে ফলে কি হচ্ছে, এটাকে আমরা নাম দিচ্ছি মাইক্রো প্রসেসর। এই ভিএলএসআই ব্যবহার করে মাইক্রো প্রসেসর তৈরি হলো 1971 সালে, এবং 1971 সাল থেকে কম্পিউটারের ফোর্থ জেনারেশনের শুরু হলো। তার মানে প্রথম বৈশিষ্ট্য ভিএলএসআই এবং মাইক্রোপ্রসেসরের ব্যবহার। আর সেকেন্ড জেনারেশন ব্যাপক তথ্য ধারণ ক্ষমতা। মানে এখানে এখন আমরা দেখি, আগে যেখানে প্রথম জেনারেশনের কম্পিউটারে মাত্র কয়েক বাইট ডাটা রাখা যেত, সেখানে এখন হচ্ছে আমরা টেরাবাইট, নর্মালি তো 1 টেরাবাইটের হার্ড ডিস্ক একদম অ্যাভেলেবেল। এখন যদি আমরা দেখি র্যাম 8 জিবি র্যাম, র্যাম সারা কম্পিউটার আমরা নিতে চাচ্ছি না, ল্যাপটপ নিতে যাচ্ছি না, 8 জিবি র্যাম লাগবে আমাদের। তার মানে এই যে বড় বিশাল মেমোরি ছোট্ট একটা জায়গার মধ্যে অনেক বেশি ডাটা রাখা, পকেটে করে আমরা এখন হচ্ছে পেন ড্রাইভ নিয়ে ঘুরতেছি, 128 জিবি পেন ড্রাইভ আমরা পকেটে নিয়ে ঘুরতেছি। তো এই যে এগুলো সবকিছু শুরু হয়েছে ভিএলএসআই এর কারণে, যে কারণে তথ্য ধারণ ক্ষমতারও অনেক ব্যাপক উন্নতি হয়েছে এই সময় এসে, ফোর্থ জেনারেশন এসে। এবং যেহেতু হচ্ছে যে বললাম অনেকগুলো আইসি কে এক জায়গায় এনে মানে ছোট একটা জায়গায় স্থাপন করা যাচ্ছে, ফলে কম্পিউটার আরো ছোট হবে। ছোট হয়ে আমরা কি দেখবো, মাইক্রো কম্পিউটার মানে ডেস্কটপের এখন বর্তমান যে সাইজ, বা ল্যাপটপ, ছোট একদম ল্যাপটপ, নোটবুক, পামটপ, এরকম ছোট কম্পিউটারের উদ্ভব শুরু হলো কোন জেনারেশনে, ফোর্থ জেনারেশন থেকে। এবং এই ফোর্থ জেনারেশন থেকে আমরা এর আগে দেখেছি ফার্স্ট জেনারেশনে হচ্ছে লো লেভেল মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। তারপরে হচ্ছে সেকেন্ড জেনারেশনে এসে লো লেভেল মেশিন ল্যাঙ্গুয়েজটাই ছিল, এবং কিছু কিছু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছিল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছিল। তারপরে আরেকটা জেনারেশনে মানে থার্ড জেনারেশনে এসে দেখলাম যে হ্যাঁ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। ফোর্থ জেনারেশনে এসে আমরা দেখব ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে, অতি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষার ব্যবহার হচ্ছে। কবে, ফোর্থ জেনারেশনে এসে ভেরি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তবে হচ্ছে সরাসরি প্রোগ্রামের জন্য প্যাকেজ প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনের উদ্ভাবক প্রয়োগ। এই জেনারেশনে এসে দেখবো যে আমরা এখন হচ্ছে একটা প্ল্যাটফর্ম সফটওয়্যার পাই। সেই প্ল্যাটফর্ম সফটওয়্যার যেমন উইন্ডোজ ব্যবহার করি, কম্পিউটারে আগে একটা উইন্ডোজ দিই, উইন্ডোজ দেওয়ার পরে সেটাকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে সেখানে আবার বিভিন্ন রকম এই আপনার গুগল ক্রোম, তারপরে ফটো এডিটর, বিভিন্ন রকম সফটওয়্যার ব্যবহার করতেছি। কি, আগে উইন্ডোজ দিয়ে নিচ্ছি, আগে উইন্ডোজ দিয়ে তারপরে হচ্ছে এই উইন্ডোজের সাথে দেখা যাচ্ছে কি আমাদেরকে এমএস ওয়ার্ড দিয়ে দিচ্ছে। উইন্ডোজ ওপেন করলে মানে উইন্ডোজ ইনস্টল করলে আমরা এমএস ওয়ার্ড সহ উইন্ডোজের কিছু সফটওয়্যার এমনিতেই পেয়ে যাচ্ছি। এটা বলে প্যাকেজ সফটওয়্যার, একটা প্ল্যাটফর্মের সাথে প্যাকেজ সফটওয়্যার। আবার এই প্ল্যাটফর্মের উপর আমি বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করতে পারতেছি। যেমন আমি একটা গান প্লে করব, ইউজুয়ালি হচ্ছে মিডিয়া প্লেয়ার, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দেওয়া আছে উইন্ডোজের সাথে প্যাকেজ আকারে, আমি বাইরে থেকে ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করে সেখানেও গান প্লে করতে পারি, ভিডিও দেখতে পারি। সেটাকে বলতেছে হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। এই প্যাকেজ সফটওয়্যারের ব্যবহার এবং অ্যাপ্লিকেশন, এই যে ভিএলসি মিডিয়া প্লেয়ার, একটা গান গান শোনা যাবে, একটা গান শোনার জন্য, শুধুমাত্র একটা গান শোনার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করা হচ্ছে, একটা মুভি দেখার জন্য, ভিডিও প্লে করার জন্য ভিএলসি। আবার হচ্ছে একটা গেমের জন্য একটা সফটওয়্যার যদি দেখি, যে নিড ফর স্পিড, আমি একটা গেম ইনস্টল করলাম, ওই গেম ইনস্টল করলে ওটা শুধু গেমই খেলা যাবে, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এরকম সফটওয়্যারের ব্যবহার গুলো শুরু হলো হচ্ছে, প্যাকেজ সফটওয়্যারের ব্যবহার শুরু হলো এই ফোর্থ জেনারেশনের কম্পিউটারে। আগের স্লাইড প্লিজ, আগের স্লাইডে কি ছিল, একটা স্ক্রিনশট দিয়ে নেন এখনই, যিনি আগের স্লাইডে আসতে বলছেন একটা স্ক্রিনশট দিয়ে নেন আগের স্লাইডটা।
তারপরে সুপার কম্পিউটার, যেটা এখন আসলে অনেক বড় বড় কাজের জন্য। কটা বাজে? ও, 8:30। বেশিক্ষণ লাগবে না, তাহলে শেষ করে দিব। আমি 15 মিনিটের মধ্যে শেষ করবো। আচ্ছা, এরপরে হচ্ছে সুপার কম্পিউটার। আমরা জানি বড় ধরনের উচ্চ মার্কা, যেমন মহাশূন্যে কোনো গবেষণা হচ্ছে সেরকম ডেটা রাখার জন্য অনেক বেশি ক্ষমতা সম্পন্ন, বা যোগাযোগের জন্য অনেক বেশি ক্ষমতা সম্পন্ন কম্পিউটার দরকার, যেগুলো বলি আমরা সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটারটা আসলে উদ্ভব ঘটে এই 4th জেনারেশনে। তাহলে সুপার কম্পিউটারের ব্যবহার বা উদ্ভব ঘটে 4th জেনারেশনে এসে। তারপরে আমাদের আজকের যে অনলাইন ডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটাও, ইন্টারনেটে যখন আমরা ইতিহাস পড়বো তখন দেখবো এটা 1969 সাল থেকে আরপানেটের মাধ্যমে হচ্ছে ইন্টারনেটের প্রথম শুরু হয়েছিল। কিন্তু এটা আরপানেটটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে, ডাব্লিউ ইন্টারলিঙ্কড ইন্টারনেটে তৈরি হলো। সেটা হচ্ছে এই 4th জেনারেশন থেকে। আমাদের আজকে যে ইন্টারনেট ছাড়া কিছু যা কিছু হোক না কেন, যদি বলে যে তোমার বাবার নাম কি, স্যার গুগল করে দেখি, আমাদের অবস্থা হচ্ছে সেরকম হয়েছে। তো এই যে সেই গুগল, মিস্টার গুগল যখন করে, গুগল দেখে খোঁজা শুরু করে পৃথিবীর কোন কম্পিউটারে তথ্যের অ্যান্সার আছে। ঠিক আছে, অবশ্য আপনার বাবার নামের অ্যান্সার আপনার কাছেই আছে, আর কারোর কাছে নেই। তো কোনো তথ্য করলে দেখে এই যে ইন্টারলিঙ্ক, মানে আজকে পৃথিবীর এক একটা কম্পিউটার এক একটা কম্পিউটারের সাথে ইন্টারলিঙ্ক। আমি একটা ল্যাপটপ দিয়ে বসে, একটা কম্পিউটারে বসে আমি আর একটা কম্পিউটারের তথ্য দেখতে পাচ্ছি, কারণ আমার কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে ইন্টারলিঙ্কড হচ্ছে। এটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ডাব্লিউ। এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে শুরু হলো 4th জেনারেশন থেকে। এইচটিএমএল, হাইপার টেক্সট, এইচটিএমএল হচ্ছে একটা ধরনের প্রোগ্রামিং ভাষা, যেটা হচ্ছে অনলাইনে যখন আমি কোনো টেক্সট লিখি, এই এইচটিএমএল কোডিং এর মাধ্যমে সেটা লিখি। তারপরে আইপড ইত্যাদি, এগুলো হচ্ছে এই প্রজন্মের উল্লেখযোগ্য আবিষ্কারক। এই সময় এসে এইচটিএমএল, ডাব্লিউ, আইপড এগুলো আবিষ্কার হয়েছে। আচ্ছা, আসি এবার ফিফথ জেনারেশনটা এখনো আসেনি, আবার আসছে, কিছু তো আসছে। কারণ ফিফথ জেনারেশনটাকে যদি আমরা কোনো কিছুতে বৈশিষ্ট্য করি, ক্যারেক্টারাইজ করতে চাই, সেই ক্যারেক্টারটা হবে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ফিফথ জেনারেশনের মূল ক্যারেক্টার হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। মানে আমি হচ্ছে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু দেখা যাচ্ছে। আমি ফোনের দিকে তাকাইলে ফোন বুঝতেছে এটা আমার চেহারা, মানে আমার মালিকের চেহারা, তাহলে লক খুলে দিতে হবে, লক খুলে দিচ্ছে। বা হচ্ছে আমি আগাই গেলে কোনো জায়গায় আছে দরজা খুলে দিচ্ছে। বা কম্পিউটারে যখন ফোন করা হচ্ছে, একজনের কম্পিউটার বন্ধ থাকলে একটা কম্পিউটার বলে দিচ্ছে অমুকের ফোন বন্ধ আছে, কিছুক্ষণ পরে ফোন করেন। এগুলো কি কম্পিউটার? এটারে বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। নর্মালি কম্পিউটার বুঝতে পারতেছে আমি কি বলতেছি, ঠিক আছে, নিজের বুদ্ধি খাটাইতে পারতেছে কম্পিউটার। কিভাবে? কৃত্রিম ভাবে বুদ্ধিমত্তা দেওয়া হচ্ছে ওকে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারতেছে। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাই হচ্ছে 5th জেনারেশনের কম্পিউটারের মূল ব্যাপার। এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এস। এইচটিএমএল, পিএসপি এগুলোর মাধ্যমে হচ্ছে আপনার নেটে যখন আপনি কিছু দিবেন, একটা ওয়েবসাইট করবেন, ওয়েবসাইটে কোনো লেখা লিখবেন, নর্মালি লিখে হবে না। এই লেখার জন্য হচ্ছে এইচটিএমএল বা পিএসপি তে লিখতে হবে আপনাকে। এটা হচ্ছে কোডিং ল্যাঙ্গুয়েজ একটা। আচ্ছা, তারপর হচ্ছে ফিফথ জেনারেশনে বলছে মেন কাটার মূল ব্যাপারটা হচ্ছে, এটার ফিফথ জেনারেশনের মূল ব্যাপার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। ফিফথ জেনারেশন কম্পিউটার কেমন হবে? দেখা যাচ্ছে যে আমি শুয়ে আছি, আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি। অসুস্থ হলে দেখা যাচ্ছে যে আমার কম্পিউটার, আমার টেলিফোনে বুঝতে পারছে বা আমার কম্পিউটার বুঝতে পারছে যে হচ্ছে আমি অসুস্থ হয়ে গেছি। ওর সাথে সাথে দেখা যাবে যে অটোমেটিক্যালি কম্পিউটার ফোন করবে হাসপাতালে যে আমি অসুস্থ হয়ে গেছি। হাসপাতাল থেকে দেখা যাচ্ছে গাড়ি চলে আসছে, সেই গাড়িটা হচ্ছে কেউ ড্রাইভ করতেছে না, কম্পিউটারই ড্রাইভ করতেছে। ঠিক আছে, তারপর হচ্ছে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে রোবট। রোবট আমাকে কিভাবে নিয়ে যেতে হবে জানে, এখন রোবটের ব্যবহার হচ্ছে না, এই রোবোটিক্সটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হচ্ছে। তো এই ফিফথ জেনারেশনের পরে দেখা যাচ্ছে রোবোটিক্স জেনারেশন আসবে, যেখানে হচ্ছে কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু করতে পারবে। তো এই জেনারেশনটাকে আমরা বলবো ফিফথ জেনারেশন। এবং এখানে যা যা লেখা আছে সেগুলো হচ্ছে পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য হবে। এখানে লিখছে মানুষের কণ্ঠস্বর অনুধাবনের ক্ষমতা করে কাজ করার ক্ষমতা থাকবে। মানে হচ্ছে এটাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ফিফথ জেনারেশনের আর একটা অন্যতম বৈশিষ্ট্য হবে, একটু লেখেন, এটা এখানে লেখা নেই। ফিফথ জেনারেশনের আর একটা অন্যতম বৈশিষ্ট্য হবে
ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এখন কম্পিউটারকে কোনো কিছু বলতে গেলে ওই যে পিএইচপি তে বলতে হচ্ছে, এইচটিএমএল তে কোডিং করে বোঝাইতে হচ্ছে, বা অন্য কোনো হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে সি প্লাস দিয়ে কোডিং করতে হচ্ছে। কিন্তু ফিফথ জেনারেশনের কম্পিউটারকে আপনি মুখে যা বলবেন না, বুঝতে পারবেন আপনাকে কি বলতেছে ওকে, ও সেভাবে কাজ করবে। ঠিক আছে, আপনাকে আপনি মুখে বলবেন যে ডি ড্রাইভে যে অমুক ফোল্ডার থেকে এই মুভিটা ওপেন করো, ও নর্মালি আপনার কিছুই করা লাগবে না, ও দেখা যাবে না ওখান থেকে মুভিটা ওপেন করছে। তো এই যে আপনার মুখের ভাষা বোঝা, কণ্ঠস্বর অনুধাবন করে কাজ করার ক্ষমতা, এটা একটা অন্যতম বৈশিষ্ট্য হবে ফিফথ জেনারেশনের কম্পিউটারের। স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি সিলেক্ট চেঞ্জ করছি। এরপর আসছে বাংলাদেশের কম্পিউটারের বিকাশ সম্পর্কিত কিছু তথ্য। বাংলাদেশের প্রথম কম্পিউটার আমি বলেছিলাম পড়ানোর সময় আইবিএম 1620 হচ্ছে বাংলাদেশে আনা প্রথম কম্পিউটার। এটা বাংলাদেশে আনা হয় 1964 সালে এবং স্থাপন করা হয় বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনে। বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন সর্বপ্রথম বাংলাদেশে কম্পিউটার আনে, সে কম্পিউটারটার নাম আইবিএম 1620 এবং এটা আনা হয় 1964 সালে, স্থাপন করা হয় বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনে। বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এই প্রথম কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ চালু হয় 1984 সালে। মানে সিএসি ডিপার্টমেন্ট এটা প্রথম চালু হয়েছিল বাংলাদেশের বুয়েটে, বাংলাদেশের ক্ষেত্রে, নট ওয়ার্ল্ডে, বাংলাদেশের ক্ষেত্রে প্রথম চালু করে বুয়েট। এবং এটা এখন তো প্রায় প্রত্যেক ভার্সিটিতে সিএসি আছে। তো বাংলাদেশের প্রথম এই সিএসি ডিপার্টমেন্ট চালু হয়েছিল বুয়েটে 1984 সালে। তারপর পেশাজীবী সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি বিসিএস, যেটা আইডিবি ভবনে, তাই না? এই বিসিএস কম্পিউটার সোসাইটি এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো উনিশ 1989 সালে। বাংলাদেশ কম্পিউটার সোসাইটি এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1989 সালে। তারপরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এটা তৈরি হয়েছে 1990 সালে। এই কম্পিউটার সোসাইটি বা কম্পিউটার মানে বাংলাদেশ কম্পিউটার মিলে হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল তৈরি করে 1989 সালে। তাহলে বাংলাদেশের কম্পিউটার সোসাইটি 1989, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল 1990। বাংলা ভাষায় প্রথম কম্পিউটার বিষয়ক মাসিক পত্রিকা কম্পিউটার জগৎ প্রকাশিত হয় 1991 সালে। বাংলা ভাষায় সর্বপ্রথম কম্পিউটার বিষয়ক জার্নাল মাসিক পত্রিকা এটা প্রকাশিত হয়েছিল 1991 সালে। কম্পিউটার পত্রিকাটার নাম ছিল কম্পিউটার জগৎ। অনেকবার বিভিন্ন বিষয়ে লাগছে, নিচের কোনটি বাংলা ভাষায় বা বাংলাদেশ থেকে প্রকাশিত প্রথম কম্পিউটার জার্নাল, সেটার নাম হচ্ছে কম্পিউটার জগৎ। আর বাংলাদেশের প্রথম কম্পিউটার অনলাইন নিউজ এজেন্সি, ইন্টারনেট ভিত্তিক বাংলাদেশের প্রথম অনলাইন, এখন তো অনেক অনলাইন নিউজ এজেন্সি আছে, অনলাইন পত্রিকা আছে, তার মধ্যে বাংলাদেশের সর্বপ্রথম যারা অনলাইন ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি খোলে তাদের নাম হচ্ছে বিডি নিউজ। বিডি নিউজ হচ্ছে বাংলাদেশের প্রথম অনলাইন নিউজ এজেন্সি, ইন্টারনেট ভিত্তিক প্রথম নিউজ এজেন্সি। তারা একবার একটু রিপিট করি, বাংলাদেশের প্রথম কম্পিউটার আসে 1964 সালে, আনে পরমাণু শক্তি কমিশন, কম্পিউটারটার নাম হচ্ছে আইবিএম 1620। বাংলাদেশের প্রথম সিএসি কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ সিএসি ডিপার্টমেন্ট খোলে বুয়েট 1984 সালে। পেশাজীবী সংগঠন বাংলাদেশের কম্পিউটার সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1989 সালে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় 1990 সালে। প্রথম কম্পিউটার জার্নাল বাংলাদেশের হচ্ছে কম্পিউটার জগৎ, প্রকাশিত হয় 1991 সালে। আর বাংলাদেশের প্রথম অনলাইন নিউজ এজেন্সি হচ্ছে বিডি নিউজ। এটা চলে আসি এবার হচ্ছে সরাসরি আছে কম্পিউটার টাইপস অফ কম্পিউটার। কম্পিউটারকে যদি মূলত ভাগ করি, ইনপুট কিভাবে গ্রহণ করে, আউটপুট কি করে গ্রহণ করে, সেগুলোর ভিত্তি করে কম্পিউটারকে ভাগ করা যায় 3 ভাগে: অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড। অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড। ডিজিট কি? ডিজিট হচ্ছে 0 এবং 1, মানে ডিজিট নিয়ে, সংখ্যা নিয়ে কাজ করবে যে কম্পিউটার, সেটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার। মানে এখনকার কম্পিউটার সবই ডিজিটাল কম্পিউটার, মানে ইনপুট হিসেবে 0 অথবা 1 নেই, 0 নিলে অফ বিট, 1 নিলে অন বিট, এইভাবে প্রত্যেকটা জিনিস অফ বিট আর ওয়ান বিটে কাজ করে কম্পিউটার, এই জন্য এগুলো ডিজিটাল কম্পিউটার। কিন্তু কোনো কম্পিউটার যেমন হচ্ছে মোটরসাইকেলের স্পিডোমিটার, আবার হচ্ছে বা সাইকেলের স্পিডোমিটার, প্রেসার মাপার যন্ত্র, এগুলো এক ধরনের গণনাকারী যন্ত্র, গণনাকারী যে যন্ত্র তাই তো কম্পিউটার। এই ধরনের কম্পিউটারকে আমরা বলবো হচ্ছে অ্যানালগ কম্পিউটার, মানে ডিজিট 0 এবং 1 বাইনারি আকারে যে ইনপুট নেওয়ার দরকার নেই, নর্মালি অ্যানালগই ভাবেই আছে, মেকানিক্যাল ভাবে ইনপুট নিবে এবং আউটপুটও ওইভাবেই দেখাবে, কোন একটা
মিটারের সাহায্যে আউটপুট দেখাবে, সেগুলোকে আমরা বলবো অ্যানালগ কম্পিউটার। যেমন বিদ্যুতের মিটার, বিদ্যুৎ কতটুকু পড়ছে, এইগুলো হচ্ছে অ্যানালগ কম্পিউটার। ঠিক আছে। আর হাইব্রিড কম্পিউটার হচ্ছে দেখা যাচ্ছে যে ইনপুট নিচ্ছে হচ্ছে অ্যানালগ ভাবে, কিন্তু আউটপুট দিচ্ছে ডিজিটাল মিটারে। এখনকার অনেক কম্পিউটার মানে বাইকের হচ্ছে আমরা স্পিড মিটার দেখি, ডিজিটাল স্পিড মিটার, কিন্তু ইনপুট নেওয়ার সময় কিন্তু চাকা কতটুকু ঘুরতেছে সেভাবে ইনপুট নেই যে এতবার ঘুরতেছে, চাকার পরিধি এতটুকু, এতবার ঘুরলে এত পথ অতিক্রম করে, এইভাবে হিসাব করেও কিন্তু শো করে কিন্তু ডিজিটাল ওয়েতে। তার মানে ইনপুট নিচ্ছে অ্যানালগ ভাবে, আউটপুট দিচ্ছে ও ডিজিটাল ওয়েতে। ইনপুট এবং আউটপুট দুটা মিলে কি হাইব্রিড কম্পিউটার। একভাবে ইনপুট ইনপুট নেই অ্যানালগ ভাবে, আউটপুট নেই ডিজিটাল ভাবে, বা ইনপুট নেই ডিজিটাল ভাবে, আউটপুট নেই অ্যানালগ ভাবে। এই হাইব্রিড এবং অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটার, কম্পিউটার হচ্ছে সংকর হচ্ছে হাইব্রিড কম্পিউটার। আচ্ছা, এরপর হচ্ছে কম্পিউটারকে হচ্ছে আকার আকৃতি এবং কাজ করার ক্ষমতার উপর ভিত্তি করে, তার পারঙ্গমতা, তার পারফরমেন্সের উপর ভিত্তি করে ভাগ করা যায় হচ্ছে আবার চার ভাগে। সেটা হচ্ছে মানে এখনকার সব কম্পিউটার তো ডিজিটাল কম্পিউটার, যে কারণে সবটা এখান থেকে ডিজিটাল কম্পিউটার থেকে দেখানো হচ্ছে। এগুলো সবই ডিজিটাল কম্পিউটারের প্রকারভেদ। অ্যানালগ কম্পিউটারকে আর ভাগ করা যায় না, হাইব্রিড কম্পিউটারকে আর ভাগ করা যায় না। ডিজিটাল কম্পিউটারকে আবার তার আকার আকৃতি পারঙ্গমতা এগুলোর উপর ভিত্তি করে চার ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে সুপার কম্পিউটার, একটা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার, একটা হচ্ছে মিনি কম্পিউটার, একটা হচ্ছে মাইক্রো কম্পিউটার। সুপার, মেইন ফ্রেম, মিনি, মাইক্রো। কম্পিউটারকে ভাগ করা যাচ্ছে তিন ভাগে, অ্যানালগ, হাইব্রিড, ডিজিটাল। ডিজিটাল কম্পিউটারকে আবার ভাগ করা হচ্ছে চার ভাগে, সুপার, মেইন ফ্রেম, মিনি, মাইক্রো। আবার এই মাইক্রো কম্পিউটারকে ভাগ করা হচ্ছে পাঁচ ভাগে, ডেস্কটপ, ল্যাপটপ, নেটবুক, ট্যাবলেট, পামটপ। ডেস্কটপ, ল্যাপটপ, নেটবুক, ট্যাবলেট, পামটপ। এগুলো কোনটা কি একদম এক নজরে আমরা একটু দেখে নিই। স্ক্রিনশট দিয়ে রাখেন শখটা। আমি একটু আগে অ্যানালগ কম্পিউটারকে ডিজিটাল কম্পিউটারকেই বলছি। আচ্ছা, এগুলো আমি একটু আগে বলেছি অ্যানালগ কম্পিউটার কি, ডিজিটাল কম্পিউটার কি। এই জিনিসগুলো আমি একটু মানে স্লাইড করে দিয়ে যাচ্ছি, আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন, এগুলো স্ক্রিনশট করে রাখেন।
আচ্ছা, পরে আসি। এই যে বলছিলাম যে কম্পিউটার ভাগ করা যাচ্ছে তিন ভাগে, মাইক্রো, মিনি। কম্পিউটারকে ভাগ করা যাচ্ছে প্রথমে হচ্ছে অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড। তার মধ্যে ডিজিটাল কম্পিউটার বলতে আসলে ডিজিটাল কম্পিউটারকে বোঝাই। আর এই ডিজিটাল কম্পিউটারকে তার আকার, আকৃতি এবং পারফরমেন্সের উপর ভিত্তি করে চার ভাগে ভাগ করা যাচ্ছে। সেটা হচ্ছে সুপার, মেইন ফ্রেম, মাইক্রো, মিনি। এর মধ্যে সুপার কম্পিউটারটা কি দেখি। সুপার কম্পিউটার সম্বন্ধে কিছু তথ্য এখানে লেখা আছে। বাংলাদেশের একমাত্র, একজন প্রশ্ন করেছিলেন বাংলাদেশে কোনো সুপার কম্পিউটার আছে কিনা, আছে। বাংলাদেশের একমাত্র সুপার কম্পিউটারের নাম হচ্ছে আইবিএম RS/6000 SP। আইবিএম RS/6000 SP, এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম সুপার কম্পিউটার, বাংলাদেশের এখন পর্যন্ত একমাত্র সুপার কম্পিউটার। সুপার কম্পিউটারের আবিষ্কারক হচ্ছে সেইমার ক্লে। সুপার কম্পিউটারের আবিষ্কারক হচ্ছে সেইমার ক্রে, এবং এটা আবিষ্কার করেন 1962 সালে। সুপার কম্পিউটারের আবিষ্কারক সেইমার ক্রে আবিষ্কার করেন 1962 সালে। একটা কথা, একটা কনফিউশনই করে দিই, সেটা হচ্ছে সুপার কম্পিউটার থার্ড জেনারেশনের কম্পিউটার। তাহলে 1962 সালে কি করে আবিষ্কার করলো? নকশা করেছিলেন আর কি, এই জন্য ওনাকে আবিষ্কারক বলা হচ্ছে, সুপার কম্পিউটার ধারণা দিয়েছিলেন। তাহলে সেইমার ক্রে হচ্ছে সুপার কম্পিউটারের আবিষ্কারক, 1962 সাল। খুব সহজ কথা, সুপার কম্পিউটার নাম শুনেই বোঝা যাচ্ছে এটা সবচেয়ে শক্তিশালী, দ্রুত গতি সম্পন্ন এবং ব্যয়বহুল সবচেয়ে দামি কম্পিউটার। সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন হিসাব করতে সক্ষম। ন্যানো সেকেন্ডের কাজ করে। ন্যানো সেকেন্ডে মানে এক সেকেন্ডের 100 কোটি ভাগের, এক 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 সেকেন্ডকে 100 কোটি দিয়ে ভাগ করলে যা হয় এই রকম সেকেন্ডে কাজ করে সে। কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে? সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা, বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, নভোযান, জঙ্গি বিমান, মানে হচ্ছে ড্রোন কন্ট্রোল করা হচ্ছে, একসাথে অনেক জঙ্গি বিমান কন্ট্রোল করা হচ্ছে, মহাকাশ গবেষণা করা হচ্ছে, পারমাণবিক চুল্লিতে, আমাদের একটা পারমাণবিক চুল, জানেন তো, পারমাণবিক বিক্রিয়া যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে বিশাল পারমাণবিক বিশ্লেষণ ঘটতে পারে। যেমন আমাদের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প হচ্ছে, এসব জায়গায় সুপার কম্পিউটার দরকার। সুপার কম্পিউটার ছাড়া চেন রিয়াকশন চেন রিয়াকশন নিয়ন্ত্রণ করা যায় না। তাহলে এগুলো কি, এসব কাজে সুপার কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। ভারতের তৈরি সুপার কম্পিউটারের নাম হচ্ছে পরম। ভারত নিজেও এখন কম্পিউটারের ক্ষেত্রে, আইসিটি ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। ওদের অনেক ভালো ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, ভালো বৈজ্ঞানিক বাড়াচ্ছে। তো ভারত নিজেও সুপার একটা একটা সুপার কম্পিউটার তৈরি করছে, যে কম্পিউটারটার নাম হচ্ছে পরম, ভারতের তৈরি সুপার কম্পিউটার। আরো কয়েকটা সুপার কম্পিউটার উদাহরণের মধ্যে হচ্ছে তিয়ানথে 2, চায়নার তৈরি সুপার কম্পিউটার, নাম শুনে বোঝা যাচ্ছে তিয়ানথে। ক্রে 1, ক্রে XMP, সাইবার 205। সাইবার 205 হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার। সাইবার 205 হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে শক্তিশালী সুপার কম্পিউটার। আচ্ছা, মেইন ফ্রেম কম্পিউটার কি? মেইন ফ্রেমটা হচ্ছে, মেইন ফ্রেম একটা থাকবে, একটা মেইন স্টেশন থাকবে, সার্ভার একটা, মানে সিপিইউ বক্স একটা থাকবে। কিন্তু ওই এক্স বক্সের মেমোরি বা র্যাম রম ব্যবহার করে অনেকজন কাজ করতে পারবে। একটা সিপিইউ বক্সের সাথে ধরেন অনেকগুলো, মানে মনিটর, কিবোর্ড আর মাউস লাগানো, মানে এক এক সিপিইউ ব্যবহার করতেছে 10 জন মিলে। তাহলে এই সিপিইউটাকে আমরা বলবো মেইন ফ্রেম। আর বাদ বাকি যেখান থেকে ব্যবহার করতেছে এই জিনিসগুলোকে আমরা বলবো টার্মিনাল। মানে একটা মেইন ফ্রেমের সাথে অনেকগুলো ছোট কম্পিউটার বা টার্মিনাল যুক্ত থাকবে যেখানে, সেটাকে হচ্ছে আমরা মেইন ফ্রেম কম্পিউটার বলবো। আচ্ছা, মেইন ফ্রেম কম্পিউটার কোথায় ব্যবহার করা হচ্ছে? সেগুলো ব্যবহার করা হচ্ছে ব্যাংক, বীমা ইত্যাদি প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক তথ্য পরিচালনা, নিয়ন্ত্রণ, বিশ্লেষণ এবং মূল্যায়নে মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহার করা হয়। আমরা একটু আগে যেটা বললাম, ঢাকার পরমাণু শক্তি কমিশন 1964 সালে যে কম্পিউটারটা আনা হয়, সেটা হচ্ছিল একটা মেইন ফ্রেম কম্পিউটার, মানে IBM 1620 একটা মেইন ফ্রেম কম্পিউটার ছিল। মেইন ফ্রেম কম্পিউটারের উদাহরণ, আরো কয়েকটা উদাহরণ লিখে দেন। IBM 4341, IBM 3033, NCR 8370, এগুলো হচ্ছে সব মেইন ফ্রেম কম্পিউটারের উদাহরণ। মিনি কম্পিউটারটা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটারের চাইতে আকারে ছোট, কিন্তু মাইক্রো কম্পিউটারের চাইতে আকারে বড় কম্পিউটারকে আমরা বলবো মিনি কম্পিউটার। বর্তমান সময় মিনি কম্পিউটারের ব্যবহার নাই বললেই চলে, খুব একটা ইম্পর্টেন্ট না। শুধু উদাহরণগুলো মনে রাখেন। উদাহরণ হচ্ছে IBM S/34, নোভা 3, PDP-2। PDP-1 হচ্ছে পৃথিবীর প্রথম মিনি কম্পিউটার, এখানে PDP-2 এর নাম আছে। আর একটা জিনিস লিখে নেন, PDP-1 হচ্ছে পৃথিবীর প্রথম মিনি কম্পিউটার।
PDP-1 হচ্ছে পৃথিবীর প্রথম মিনি কম্পিউটার। মাইক্রো কম্পিউটার, মাইক্রো কম্পিউটার এখন আমরা যে ধরনের কম্পিউটার ইউজ করতেছি, ডেস্কটপ, ল্যাপটপ, এগুলো সব হচ্ছে মাইক্রো কম্পিউটার। কেন মাইক্রো কম্পিউটার? কারণ মাইক্রো কম্পিউটারের মূল ব্যাপারটা হচ্ছে মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি। মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি কম্পিউটারই হচ্ছে মাইক্রো কম্পিউটার। আচ্ছা, মাইক্রো কম্পিউটার আর একটা নাম হচ্ছে পার্সোনাল কম্পিউটার বা পিসি। আমরা তো বলি তোর পিসিটা কই, তোর পিসিটা ওপেন কর, তোর পিসিটা পাঠাইছি। তাই এই যে মাইক্রো কম্পিউটার আর একটা নামই হচ্ছে পার্সোনাল কম্পিউটার। এগুলো কোথায় ব্যবহার করা হচ্ছে? সাধারণত ব্যক্তিগত, ব্যবসায়িক, দাপ্তরিক, বিনোদনমূলক কর্মকাণ্ড ইত্যাদিতে। মেইনলি পার্সোনাল কম্পিউটারটা ব্যক্তি ইউজ করে, একজন ব্যক্তি ইউজ করে, যে কারণে ওনার নাম হচ্ছে পার্সোনাল কম্পিউটার। উদাহরণ কি? উদাহরণ দিয়ে শেষ হবে না, এই কটা নাম লিখে রাখতে পারেন। উদাহরণ তো যত কম্পিউটার দেখতেছেন এখন, আমাদের যত মডেলের কম্পিউটার আছে সবই হচ্ছে মাইক্রো কম্পিউটারের উদাহরণ। আচ্ছা, মাইক্রো কম্পিউটারের মধ্যে আছে ডেস্কটপ, ল্যাপটপ, নেটবুক, ট্যাবলেট, পিসি, পামটপ। এগুলো কি কি? এগুলো একটু দেখি। ডেস্কটপ খুব বোঝাই যাচ্ছে, ডেস্কের উপর রেখে যেটা ইউজ করবো সেটা হচ্ছে ডেস্কটপ, আমরা সবাই জানি। ল্যাপটপটা হচ্ছে কি? ল্যাপটপটা হচ্ছে ল্যাপ, ল্যাপ মানে কোল, কোলের উপর রেখে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপকে নোটবুক বা পাওয়ার বুকও বলা হয়। এবং এই ল্যাপটপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য, পৃথিবীর সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে এপসন কোম্পানি। এপসন, এখন প্রিন্টার আছে এপসনের, কম্পিউটার দেখা যায় না। এপসন কোম্পানি, এই এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটারের প্রচলন করে 1981 সালে। তাহলে সর্বপ্রথম কম্পিউটারের প্রচলন করে হচ্ছে এপসন কোম্পানি 1981 সালে। আচ্ছা, এবার নেটবুক। নেটবুকটা হচ্ছে এমন এক ধরনের ছোট কম্পিউটার যা ল্যাপটপের মতোই দেখতে হবে, কিন্তু ল্যাপটপের চেয়ে আকার একটু ছোট হবে। কিন্তু এটার কোনো অপটিক্যাল ড্রাইভ মানে হার্ড ডিস্ক ড্রাইভ থাকবে না। নেটবুকের সাথে নেটবুক আর নোটবুক হচ্ছে ল্যাপটপ, নেটবুকের সাথে এটাই হচ্ছে মূলত পার্থক্য থাকবে, এটার কোনো হার্ড ড্রাইভ থাকবে না। ঠিক আছে। আর প্রসেসর হিসেবে দেখা যাচ্ছে ইন্টেল অ্যাটম প্রসেসর, সাধারণত একদম লো পাওয়ার প্রসেসর, শুধু নেট ইউজ করার জন্য। মানে 1 জিবি প্রসেসর ব্যবহার করা হচ্ছে। তারপর হচ্ছে নেটবুকের দাম সাধারণত ল্যাপটপের তুলনায়, এটা ইম্পর্টেন্ট কোনো তথ্য না। একটু লিখে নেন। আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের তৈরি প্রস্তুতকৃত প্রথম নেটবুক হচ্ছে দোয়েল, যেটা হচ্ছে প্রথম বাজারে আসছিল 2011 সালের 11 অক্টোবর। কিন্তু এটা টেকে নাই, এটার কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আর তৈরি করা হয়নি। আর দোয়েল নেটবুক বা ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম ছিল টেসিস, বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা, টেসিস। এরপরে আসি ট্যাবলেট পিসি বা ট্যাব। আমরা যে ট্যাব এখন যেটা ইউজ করি, এই ট্যাবের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা ল্যাপটপ বা নেটবুকের মতোই হবে, কিন্তু হচ্ছে এটাতে টাচ স্ক্রিন থাকবে, মানে আমি স্ক্রিনের সাহায্যে ট্যাপ করে বা কলম দিয়ে বা কোনো কিছুতে টাচ করে, মানে টাচ স্ক্রিনের সাহায্যে আমি ইনপুট দিতে পারবো। এটা হচ্ছে ট্যাব বা ট্যাবলেট পিসি। ট্যাবের সাথে আমরা সবাই পরিচিত। এরপর আসি পামটপ। পামটপ মানে হচ্ছে পাম্প মানে হাতের তালু, যেটাকে হচ্ছে আমরা হাতের তালুতে রেখে ব্যবহার করতে পারবো। এই ধরনের যে কোনো কম্পিউটারকে আমরা বলবো পামটপ, হাতের তালুর মধ্যে ব্যবহার করব। ঠিক আছে, যেমন আমাদের ছোট মোবাইল, এই মোবাইলটার এক ধরনের পামটপ, যদিও এটা কমিউনিকেশন ডিভাইস, কিন্তু মোবাইলটা হচ্ছে এক ধরনের পামটপ, কারণ এটাকে হাতের তালুতে রেখে ব্যবহার করা যাচ্ছে। এটা আর এক নাম হচ্ছে পকেট পিসি। এটার আর একটা নাম হচ্ছে পকেট পিসি। আচ্ছা, এটা আর একটা নাম হচ্ছে পাম্প পিসি বা হ্যান্ডেল পিসি। আর পাম টপে ইনপুট দেওয়ার জন্য বিশেষ ধরনের ডিজিটাল পেন ব্যবহৃত হয়, লেখা আছে এখানে। এটা ইম্পর্টেন্ট কথা না, এখন আর পাম টপে ইনপুট দেওয়ার জন্য ডিজিটাল পেন টেন কোনো কিছু না, এমনিতেই ইনপুট করা যাচ্ছে। যাক, এগুলো ছিল হচ্ছে কম্পিউটার সম্বন্ধে আজকের আমাদের পড়া, আজকের আমাদের তথ্য। এখন আপনাদের
কারোর কোনো প্রশ্ন কি আছে? কারোর প্রশ্ন নাই? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা হচ্ছে কম্পিউটারের বিভিন্ন সংগঠন নিয়ে এবং পারঙ্গমতা এবং সংগঠন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।